পারভিন, কোথা থেকে শুরু করবেন আপনি? আমি আমার জীবনের প্রথম থেকে শুরু করতে চাই, যেখান থেকে মনে আছে। হ্যাঁ, যেখান থেকে মনে আছে। আমরা কুমিল্লাতে থাকতাম, আমার আব্বু সহ পুলিশের চাকরি, আমার আব্বু তো পুলিশের চাকরি করে, তো আমরা ভাই বোন 5 জন, সবার বড়ই আমি। তো আব্বা তো যেহেতু পুলিশের চাকরি করে, এক জায়গায় 3 বছরের জন্য পোস্টিং হন উনি। তো আমরা তখন কুমিল্লায় ছিলাম, তো কুমিল্লা থেকে কোরবানি ঈদ করার জন্য আমরা আবার বাড়িতে যাইতাম। তো বাড়িতে গেলে তখন আমাদের বাড়ি করা হয়েছিল। কুমিল্লা থেকে বাড়িতে যেতেন, মানে বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল হলো গিয়ে নোয়াখালীতে। তো আমার দাদা ছিল নোয়াখালীতে, আমার দাদার আর কোনো ছেলে ছিল না, ছেলে মেয়েও ছিল না। আমার দাদি মারা গেছে আমার আব্বুকে 5 বছর বয়সে রেখে। তো আমার আব্বু একলাই ছিল, তো আমার দাদা বাড়িতে ছিল, বাড়িতে থেকে উনি একলাই রান্না বাড়া করে খাইতেন। তো আমরা গেছি ঈদ করতে গেছি, কোরবানির ঈদ। তো আমাদের তো প্রতি বছর কোরবানি দেওয়া হতো, তো আমি গেছি, আমরা সবাই ঈদ করতেই গেছি। পরে ঈদের পরের দিন চাঁদের আলো ছিল, তখন জ্যোৎস্নার আলো বাইরে। তো আমরা সবাই মিলে যেহেতু বলে আমাদের ফুফাতো ভাই ফুফাতো বোনরা সবাই মিলে আমরা লুকোচুরি খেলতেছিলাম। তখন ধরেন যে আমি ক্লাস 5-এ পড়তাম। তো 5-এ পড়ার একটা মেয়ের বয়স কতটুকু থাকে একটা অনুমান করা, কতটুকু আমি বলতে পারতেছি না তখন আমার বয়স কত ছিল। তো ক্লাস 5-এ পড়তাম। পরে হলো আমরা লুকোচুরি খেলতেছিলাম, আর এক সময় আমার একটা ফুফাতো ভাই আছে সুমন নাম। তো সুমন ভাই আমাকে আর আমার একটা ফুফাতো ভাই বোন ছিল স্বপ্না। তো আমাদের দুজনকে দৌড়াতে একটা বাড়িতে নিয়ে গেলো। একটা বাড়িতে নেওয়ার পরে ওখানে রাসেল নামে, আমাদের বাড়ির পাশে রাসেল নামে একটা ছেলে ছিল। তো ছেলেটার ঘরের সামনে নিয়ে গেল। তো ও ঘর থেকে বের হচ্ছে মাত্র, বের হওয়ার পরে তো আমাকে হাত ধরছে। বলতেছে, আমি কি বললাম ছাড়েন, আপনাকে আমি চিনি না, আপনাকে হাত ধরছেন কেন? বলে যে ধরছি, ছাড়বো না। ধরছি কি ছাড়ার জন্য? ভাত রানবেকে ছেড়ে দিলে। আমি ছেড়ে দিলে ভাত রানবেকে মানে কি? আপনার মা আছে, আপনার মায়ের রানবে ভাত? বলে যে না, শুধু মা রান্ধে, বউ তো রান্ধে ভাত। আমি কি বলেন এগুলো? আমি এখনো ছোট মানুষ, আপনার আমার সাথে কি বলতেছেন এগুলো? ছোট মানুষ কি ক্লাস 5-এ পড়ো, একটু ছোট আছো নাকি এখন? আমি কত বড় হয়েছি? পরে এগুলো নিয়ে একসময় তর্কাতর্কি, আমি ঝাঁকড়াই ওনার হাত থেকে আমার হাতটা সরাই নেওয়ার পরে ওনার সাথে একরকম আমার সম্পর্ক হয়ে গেল। তো ক্লাস 5 থেকে সম্পর্ক শুরু করছি। এই যখন আমরা কুমিল্লায় চলে যেতাম তখন দেখা হতো না, তো আবার যখন বাড়িতে বেড়াতে যেতাম তখন দেখা হতো, এইভাবে গ্যাপ দিয়ে। রাসেল। পরে ও এক সময় ওর সাথে আমার সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে চিঠি দিয়ে আদান প্রদান করি। চিঠিটা আমি লিখি না, আমার বোন ওই স্বপ্নাই লেখে। তো ও চিঠি লেখে, রাসেল চিঠি ওর কাছে দেয়, ও উত্তর দিয়ে দেয়। আমি চিঠি আমার হাতের লেখা লিখি না, ওরাই চিঠি লিখে, নাম হয়েছে আমার, চিঠি দিতেছে ওরা। পরে এরকম করতে করতে আমি এসএসসি পাস করি, ও ইন্টারে ভর্তি হয়। 5 বছর যাবত এই সম্পর্ক থাকে? হ্যাঁ, সম্পর্ক থাকে। তো আমি ওর যখন এসএসসি পরীক্ষা দিয়ে আমরা বাড়িতে চলে যাই। নোয়াখালীতে আমাদের বাড়ি করছে, খুলনা ছেড়ে আমাদের নোয়াখালীতে বাড়ি করছে। তো বাড়ি করার পরে ওখানে ওর সাথে আমার ভালো রিলেশন হয়। ও আমার একের পর এক বিয়ে আসে, যেহেতু আমার স্বাস্থ্য ভালো ছিল। তো আমার সাথে বিয়ের আসে, বিদেশ থেকে ছেলে আসে বিয়ের জন্য। তো আমার ফুফাতো বোন এক পর্যায়ে রাসেলকে শুনায় দেয়, স্বপ্ন আর কি, রাসেলকে শুনায় দেয় যে দেখো কোন পারবে না, তো বিয়ে হয়ে যেতেছে, তো এখন ওকে কিভাবে কি করবা? বলেছে ঠিক আছে, ওর যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে তো কি করব, ওকে তো আমার ভাগায় নিয়ে আসতে হবে। তো আমি আবার ভাইগা চলে যাবো না বাড়ি থেকে। আমার প্ল্যান যে আমি ভাইগা যাবো না, প্রেম করছি, সমাজ জানাই বিয়ে হবে, আমি ভাইগা দিলে তো মানুষ আমার বংশের মুখে চুনকালি লাগবে। পরে আমি বললাম যে আমি ভাইগা যাবো না। ও কি করলো যে ওর নানির গয়না বিক্রি করলো। ওর নানিকে বললো যে আমার বোনকে দেখতে আসবে, ওর বোনের নাম রুমা, ওর ছোট যেটা ওটার নাম রুমা। তো রুমাকে দেখতে আসবে, আপনার গয়না দেন, হাতের চুড়ি, স্বর্ণের, তারপরে গলার চেন, কানের জিনিস, এগুলো নানির কাছ থেকে খুলে নিয়ে ওগুলো বিক্রি করে ফেলে, কোর্টে যায়, ম্যাজদি কোর্টে যায়। পরে ওখান থেকে ওই যে অ্যাভিটেভিট করে, আমাকে ছাড়াই সে অ্যাভিটেভিট করে। করার পরে ওর একটা বন্ধু দিয়ে পাঠায় দেয় যে স্বপ্নাদের বাড়ি। আপনাকে ছাড়া অ্যাভিটেভিট করে মানে? আপনি ছিলেন না ওখানে? না, আমি ছিলাম না। পরে স্বপ্নাদের বাড়িতে ওর বন্ধুটা আসে, ঠিকানা নিয়ে আসার পর আমাকে খবর দেয় স্বপ্না। যাওয়ার পরে আমি খবর দেওয়ার পরে আমি যাইলে আমার কিছু ছবি তোলা নেয় ক্যামেরা দিয়া, আর আমার সিগনেচার নিয়ে নেয়। তো আমি সিগনেচার দিয়ে বাড়িতে আসার পরই ওর মা পুরা বাড়িতে ঝগড়া শুরু করে দিছে। আমার ছেলেকে নিয়ে পুলিশের মেয়ে ভাইগা চলে গেছে। আমাদের একটা দাদি আছে, তো দাদিটা বলে মেয়ে যদি ভাইগা চলে দেয় মেয়ে বাড়িতে কি করে? তো ভাইগা চলে গেলে তো বাড়িতে থাকার কথা না। পরে সবাই বললো যে না, এটা ভুল কথা, মিথ্যা কথা। পরে যে একসময় বাঁচতে পুরো এলাকা ছড়াই গেল পুলিশের মেয়ে অমুকের ছেলের সাথে, আমার শ্বশুরের নাম ছিল আসানুল্লাহ, তো আসানুল্লাহ ছেলের সাথে চলে গেছে।
আচ্ছা ভালো কথা, আমার আব্বা আইসা, আব্বা শোনাতে এগুলো গরম, আমার বংশের বড় মেয়ে, আমি বংশের বড় ছেলে, আমার বংশের বড় মেয়ে, এটাকে কিভাবে করে? আমার সাথে অনেক ঝগড়াঝাটি, মেয়ে যেহেতু সংসার থেকেই হয়ে গেছে তো সেটা তো হবেই। আমার আম্মুকে বলতেছে, যেভাবে মেয়ে অন্যায় করলে মাকে দোষ দেয় আর কি বাপরা। তো আমার আম্মাকে অনেক গালাগালি করতেছে, আম্মা তার মানে অনেক অত্যাচার হচ্ছে আমার ঘরের ভিতরে। পরে আব্বা বললো কি যে ঠিক আছে আমি কাগজপত্র দেখবো, রাসেলকে খবর দাও। তো আমার সাথে আবার রাসেলের সাথে মোবাইল, তখন মোবাইলের চুক ছিল খুব কম, তো আমি নাম্বারটা আব্বারে দিলাম। তো আব্বারে দেওয়ার পরে আব্বা ফোন করলো, বললো যে কি ওকে আসতে বল, আমাকে দিয়ে কথা বলাইছে। তো আমি বললাম যে আপনি আসেন, আসে আব্বা আপনার সাথে কথা বলবে। তো সবার রাত ছিল, তো ও আসছে, আসার পরে বিচার বসলো, এক পর্যায়ে আব্বা রাজি হয়ে গেল। ওকে আবার আব্বা খুব ভালোবাসতো, ও যেহেতু অনেক ভদ্র ছিল, মাদ্রাসা লাইনে পড়ছে, তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে ও আমার শাশুড়ি চায় না যে ওর সাথে আমার বিয়ে হোক। তো উনি আমাকে উঠে নেওয়ার সময় বলছে যে আমি এই মেয়েকে বিয়ে করে নিতেছি, ঠিক আছে, একে আমি সুস্থ মতো ভাত খেতে দেবো না। তারপরেও আমার আব্বা আমার মুখের দিকে তাকায় শুধু খালি, যে আব্বা আমার আমাকে অনেক আদর করতো, তো আমার মুখের দিকে তাকায় শুধু খালি এটা মেনে নিচ্ছে যে উনি এটা বলছে। পরে প্রায় 1 মাস এরকম সুন্দর চলে। বিয়ে পরে 2-3 পরে ও চলে যায়, চিটাগাং চাকরি করতো তখন। তো চলে যাওয়ার পরে প্রায় 1 মাস পরে আসে। বিয়ের 1 মাস পরে আসার ওর সাথে আমার সাথে হয় ভালোই। ও 1 মাস পরে আসে ওর মার কি জানি কথা শুনে আমাকে অনেক অত্যাচার করলো, মার দৌড় করলো, আমি কিছু বললাম না। অ্যাকচুয়ালি আমি তখন আমি কারো চোখের দিকে তাকায় কথা বলতে পারতাম না, কথা বলতে গেলে আমার কান্না চলে আসতো। 2 বছর ওর সাথে ভালো সংসার চলে, আমার ভালো সংসার চলে। ও আমাকে নিয়ে লেখাপড়া কি বন্ধ হয়ে গেল? হ্যাঁ, লেখাপড়া আমার অলরেডি বন্ধ হয়ে গেল। আমার আব্বার ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানানোর, না আমার সেটা আর পূরণ হলো না। পরে ও আমাকে নিয়ে চিটাগাং চলে গেল। এক পর্যায়ে চিটাগাং ওখানে কনসেপ্ট করছি, ও আমাকে মারধর করে ওটা নষ্ট করে ফেলছে। 3 মাসের একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে। পরে আমাকে বাড়িতে নিয়ে আসছে। তারপর আমি আবার কনসেপ্ট করছি, আমার একটা ছেলে হয়েছে। আমার ছেলে হওয়ার পরে ও বিয়ে করে ফেলছে, ঢাকায় আইসা যে কোনা বাড়িতে এসে একটা মেয়ের সাথে গার্মেন্টস চাকরি করে বিয়ে করে ফেলছে। এটা কি আপনাকে না জানিয়ে এই কাজটা? না জানিয়ে এই কাজটা করছে। আপনার ছেলের বয়স কত তখন? তখন আমার ছেলের বয়স 11 মাস। আপনি জানলেন কিভাবে মেয়েটাকে বিয়ে করেছে? মেয়েটাকে বিয়ে করেছে জানছি হলো গিয়া, ও আসতো না বাড়িতে। আমার ছেলে হয়ে যাওয়ার পরে ও বাড়িতে আসতো না। একদিন ঝগড়া লাগে আমাকে বলছিল যে আমার এই ছেলেটা নাকি আমার জারজ সন্তান, এটা নাকি ওর জন্মের না। আমি এটা ভেঙে পড়ছিলাম কথাটা বলার পর। আমি ঠিক আছে, তোমাদের সন্তান না যেহেতু, সেটা তোমাদের কোনো অধিকার নাই। আমার তো আমি খুলনা চলে গেছি। খুলনা চলে যায়, ছেলেটা হয়েছে, হওয়ার পরে ও খবর পাইছে, ঢাকা থেকে বাড়িতে আসছে। আসার পরে নোয়াখালীতে আসছে। আমি খুলনা থেকে আবার নোয়াখালীতে ব্যাক করে আমার ছেলেকে নিয়ে পরে ও বাড়িতে আসছে। আসার পরে ছেলেকে দেখতে আসছে। আমি বলছি যে না, ছেলের সাথে তোমার কি অধিকার? তুমি এতদিন ধরে বাড়িতে আসো না, আজকে 5-6 মাস হয়ে গেছে তুমি বাড়িতে আসো না, তোমাকে ডাক্তার দেখাতে বলছেন, তুমি তাও করলা না। তুমি বললা যেটা নাকি তোমার জারজ সন্তান। পরে ও বলতেছে যে না, তুমি এটা কি বলো, আমার সন্তান, দেখো তো চেহারাটা কার মিলে। আমি তো সেটা তো তোমার তখন উচিত ছিল না বলার। তুমি একবার চিন্তা করো না যে হওয়ার পরে চেহারাটা কার হবে। তখন নিজের ভুল নিজে বুঝতে পারে, বাড়িতে আসতেছে, তবু আমার মারধর করতেছে, অনেক মারছে, অনেক অত্যাচার করছে। পরে এরকম করে যখন ছেলের বয়স 5 মাস চলে, তখন সে ঢাকা চলে আসছে, আর বাড়িতে যায় না। বুঝতে পেরেছি, মানে অনেক গল্প আছে এর পেছনে। আপনি এক পর্যায়ে জানতে পারেন যে সে বিয়ে করেছে। সে নিজে থেকে এটা বলে না, সে নিজে থেকে এটা বলে না। এক সময় আমি কি করি যে ছেলেটাকে আমার মানুষ করতে হবে, আমার ছেলেটাকে আমার মার কাছে দিয়ে আমি চিটাগাং চলে যাই। চিটাগাং কেন? চিটাগাং চলে চাকরি করার জন্য। আমি চাকরি করে আমার ছেলেটাকে মানুষ করবো। চিটাগাং কেউ ছিল আপনার চাকরি দেওয়ার না, মতো? চিটাগাং আমার কেউ ছিল না। আমি চিটাগাং চলে যাই। চিটাগাং চলে যাওয়ার পথে গাড়িতে একটা লোকের সাথে আমার দেখা হয়। ওই লোকটা ওর বোনের কাছে নিয়ে দিয়ে আসে। তোর বোন জামা ছিল আবার খারাপ, তো ওর বোন জামা আমার দিকে নজর দেয়। নজর দেওয়ার পরে একদিন রাতে আমার সাথে খুব ধস্তাধস্তি করে। ওনাকে আমি আবার খালু ডাকতাম। আবার আমি বলছি যে খালু, এটা সম্ভব নয়। আমি তখন একটা ইয়ের ভিতরে ছিলাম যে আমি ছেলে দিয়ে আসছি, আমার ছেলে আমার কাছ থেকে না, আমার কাছে খুব কষ্ট লাগতেছে। তো যখন আমি চিটাগাং চলে যাই, তার 4 দিনের মাথায় ওরা এলাকায় বিচার বসায় আমার ছেলেটাকে ওদের কাছে নিয়ে যায়, যে বউ যেহেতু নাই, মেয়ে যে ওর মাই যেহেতু নাই, তাহলে আমাদের ছেলে আমাদের কাছে দিয়ে দেখ, আমাদের নাতি আমাদের কাছে দিয়ে দেখ। এক পর্যায়ে বিচার বসায় ও আমার ছেলেকে ওরা নিয়ে যায়। তো আমার মা আমাকে ফোন দেয়। আমি বলেছি ঠিক আছে, পালক দিয়ে দিলে তো অন্য কোথাও চলে যায়, তো আমি পাইতাম না। এখন যেহেতু আসছে, ওদের ছেলে ওদের কাছে আছে, বড় হলে একদিন আমার কাছে আসবেই। পরে এটার পরে দিয়ে দিল। তো আমি বললাম, আমি রাসেল কাছে ফোন করে বললাম যে কি দেখো যে আমার ছেলেকে তো ওরা নিয়ে গেছে, তোমার মা নিয়ে গেছে, এখন আমার ছেলেকে আমি চাই। ঠিক আছে, তোমার ছেলেকে তুমি যদি পাইতে চাও, তাহলে তুমি আমার কাছে চলে আসতে হবে। তুমি কোথায়? আমি ঢাকা।
ও আমাকে বললো আমি ঢাকা কোথায়, কোনাবাড়িতে। আচ্ছা ঠিক আছে, তো আমি আসতেছি। তো আমি ঢাকা চলে আসলাম। ও আমাকে রিসিভ করলো, চৌরাস্তা থেকে রিসিভ করে নিয়ে কোনাবাড়ি গেলাম। তো ওখানে গেলাম, আমারে বললো যে কি তুমি আমার কাছে থাকো, তো আমি তোমার ছেলে বাড়িতে যাবো, যাইয়া তোমার ছেলেকে তোমার কাছে আয়না দেবো। তো ওর কাছে 1.5 মাস থাকার পরও আয়না দেয় না ছেলেটাকে আমার কাছে। তো ও 1.5 মাসের ভিতরে ওখানে যে বাসায় ছিলাম, ওই বাসার একটা মহিলা ছিল শাহিনুর নাম। তো ওই আপু আবার ওদের সাথে একসাথে চাকরি করতো। তো ও আমাকে আকার ইঙ্গিতে বলতো ওর সাথে সুমি নামের একটা মেয়ের সম্পর্ক আছে। তো আমি বললাম যে রাসেলের সাথে সুমি নামের একটা মেয়ের সম্পর্ক কই, আমাকে তো বলে নাই। আপনাকে এখানে আনার একটাই কারণ। আমি কি কারণ? ওই আপুটাই আমাকে বলতেছে। কি কারণ? কয় যে এই কারণটা হলো যে রাসেল ভাইয়া যে বিয়ে করছে, সুমি বিশ্বাস করতেছে না। তো সুমি ওর কাছে বিয়ে বসবে, রাসেল ভাইয়ের কাছে বিয়ে বসবে, তার জন্য আপনাকে দেখানোর জন্য আনছেন। তাই কয়। ও ওই মেয়েটাকে যখন সম্পর্ক গাঢ় হয়ে যেতেছে ওদের, তো আমাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। তো তুমি বাড়িতে যাও, আমি আমার ফোন করে বলে দেবো তোমাকে ছেলে দিয়ে দেওয়ার জন্য। আমি বাড়িতে চলে আসলাম, দেখতেছি আমার ছেলেকে ওরা দিতেছে না। তো আমি কি বললাম, আবার ঢাকায় চলে আসলাম। ঢাকায় আমার গাজীপুরে আমার মেজো মামা থাকে, আমার বড় মামা থাকে, ওখানে থাকছি। ওখানে থেকে আমি ওই মেয়েটার কাছে, শাহিনুর নামের ওই মেয়েটার ফোন নম্বর নিয়ে আসছি। আমার আসার সময়, বাড়িতে যাওয়ার সময় আমি ফোন নম্বর নিয়ে আসছি। তো শাহিনুরের কাছে ফোন করে একদিন হঠাৎ প্রায় মাস 1.5 পরে ফোন দিয়ে জানতে পারে যে ওই রাসেল ওইখানে নাই। আর ওই গার্মেন্টসেও চাকরি করতেছে না, সুমিও নাই আর রাসেলও নাই, কেউ নাই। কোথায় গেছে? সুমি রাসেলকে নিয়ে ভাইয়া চলে গেছে। তখন আমি শুনলাম যে ওদের বিয়ে হয়ে গেছে, ওরা ভাইয়া চলে গেছে, এভাবে শুনলাম। আচ্ছা আচ্ছা, ওকে। পরে আমি চাকরি করতেছি আস্তে আস্তে আমার মেজো মামার কাছে রয়েছি, চাকরি করতেছি, ওখানে মামা মামিও আছে। তো এভাবে চাকরি করতে করতে দেখতেছি যে ও আর আমার খোঁজ খবর নেয় না। রাসেল আমার, ওর আর কোনো ফোন আমি পাই না। ওর ফোন নম্বর আমার জানা নাই, যেটা জানা ছিল সেটাও বন্ধ। 1 বছর যখন হয়ে গেছে আমার চাকরির বয়স, আমার সবকিছু ভালো চলতেছিল, আমি আনন্দ ফুর্তি চলতেছিলাম, চাকরি করতেছিলাম। আপনার ছেলে তখন আপনার হাজবেন্ডের কাছে? হ্যাঁ। মানে আর আপনি তখন চাকরি করে নিজে নিজে একা থাকেন? হ্যাঁ। আপনার পরিবার থেকে কি আপনাকে মেনে নেওয়া হচ্ছে না? না, আমার পরিবার থেকে আমাকে মেনে নেওয়া হচ্ছে। আমার মা বলছে যে ঠিক, আমার মার বিরুদ্ধে যে আমি চাকরি করতেছি। আম্মা বলতেছে তুমি বাড়িতে থাকো। আমি কিন্তু আমি বাড়িতে থাকবো না, আমি বাড়িতে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বাবা কি বলতো এই সময়? আব্বা তো ওই যে আমার বিয়ের পর এখানে একটা কথা ছেড়ে গেছে, আমি আমার বিয়ের পরে আমার আব্বা বিয়ে করে ফেলছে, আরেকটা বিয়ে করে ফেলেছে। আপনার মার সঙ্গে সম্পর্ক ছিল না? না, চাঁদপুরের একটা মেয়েকে বিয়ে করে ফেলছে। চাঁদপুরের একটা মেয়েকে বিয়ে করে উনি চাঁদপুরে সেটেল হয়ে গেছে, চাকরি করে। মানে আপনাদের খোঁজ খবর নিত না? না, আমাদের খোঁজ খবর। ঠিক আছে, আপনি চাকরি করছেন। হ্যাঁ, বলুন। তারপর পরে আব্বারও কোনো মতামত না। আব্বা বলে যে এই মেয়ে আমার সংসারে থাকবে না, আমার ঘরে থাকবে না, আমি আমার বাড়িতেই থাকতে পারবে না। আব্বা মেনে নিতে পারে না। আমার মেয়ে যেহেতু, উনি তো আমাকে ফালাইতে পারে না। তো উনি আমাকে বলতেছে ঠিক আছে তুমি চাকরি যেহেতু করো, তোমার মেজো মামার কাছ থেকে করো। পরে আমি চাকরি করতেছি 1 বছরের মাথায়। 1 বছরের মাথায় একদিন আমি 7টা বাজে অফিস থেকে আসছি। আমার কাছে খারাপ লাগতেছে, সারাদিন ডিউটি করার পর আমার কাছে খারাপ লাগতেছে। আমি শুয়ে টিভি দেখতেছিলাম। তখন হঠাৎ করে রং নাম্বার একটা ফোন আসে আমার কাছে। রং নাম্বার, বাংলা লিঙ্গে একটা নাম্বার থেকে আমার ফোন আসার পর আমি বলতেছি কে? যে বলে আমি কি, আপনি কে? আমার কাছে ফোন দিচ্ছেন, আপনি কে? বলেছে যে আপনি কি আমাকে চিনতেছেন না? আমি কি চিনতেছি না, বিদায় আপনাকে আমি পরিচয় জিজ্ঞাসা করতেছি, আপনি কে? বলে যে আমি তো আরিফ। আমি কি আরিফ? কোথেকে করছেন? আপনার বাড়িতে মনে হয় নোয়াখালী, আপনার কণ্ঠে ওরকম বোঝা যাচ্ছে। বলছে হ্যাঁ আমার বাড়ি নোয়াখালী। আমি নোয়াখালী কোন জায়গায়? ও পরিচয় জানতে চাইলাম, ও ভুল একটা পরিচয় দিল আমাকে। আমি এখন যেটা জানতে পারলাম ওটা পরিচয় দিল না আমাকে, ভুল একটা পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে আমি বলতে কিসের জন্য ফোন করছেন আপনি আমার কাছে? আমি কি আপনাকে ভালোবাসি? ডিরেক্ট বলতেছি কথাটা, আমি আপনাকে ভালোবাসি। আমি কি আশ্চর্য কথা, কি ধরনের কথা বলেন? আপনি কি আমায় দেখছেন? কয় না দেখি না। আমি তো কোথায় আমার নাম্বার পাইছেন? আপনার একটা কাকার কাছ থেকে নিয়েছি। আমি অসম্ভব কথা, আমার কোন কাকার কাছে আমার নাম্বার নাই। আমি রাসেলের ভয়তে আমার নাম্বার আমি কারোর দিই না। আমার মা ছাড়া আর কেউ জানতো না। আমার আপন কাকা একটা ছিল, ওইটা জানতো। আপন কাকা আমার আব্বার চাচাতো ভাই, উনি জানতো, আর তো কেউ জানার কথা নয়। তো বলে যে হ্যাঁ আমি নিচ্ছি আপনার কাকার কাছে। আমার কাকা আমার নাম্বারটা কাউকে দিবে না, আপনি ভুললে হবে নাকি, আপনি কার কাছে নিতেন সেটা বলেন। তো একটা ঘটনার মাধ্যমে আমার নাম্বারটা আরেকজনের কাছে চলে যায়। হ্যাঁ, পরে নাম্বারটা পাওয়ার পরে আমাকে বলতেছে ভালোবাসি। আমি কে শুনেন কথাটা, আপনি প্রথমে আমি একটা খারাপ বিহেভ করছিলাম। তো আমি বলতেছি যে আপনি কথাটা আপনার মাকে বলবেন আগে, আর আপনার বোনকে বলবেন আগে, যে আমি ওরা যদি মাইনে নিতে পারে তাহলে আমিও মেনে নিব, বুঝলেন যে আমি আপনার বোনের মতো। হ্যাঁ, কথাটা বলার পরে ও ফোনটা কেটে দিচ্ছে। ফোনটা কেটে দেওয়ার পরে আমার আরই নাই, ওকে তো এগুলা বলে আমি রেখে দিছি। রেখে দেওয়ার পরে সেম টাইম পরের দিন
সেম টাইমে আমাকে আবার ফোন দিছে। ও কিভাবে জানতে পারে আমি 7টা বাজে বাসায় থাকি? আমি কি আপনি কি কালকে যে ফোন করছি আরেকটা নাম্বার থেকে ফোন করছে, ওই নাম্বারটা থেকে না, আরেকটা রবি নাম্বার থেকে ফোন করার পরে আমি বললাম যে আপনি আমার কাছে আবার কেন ফোন দিচ্ছেন? আপু কালকের কথার জন্য সরি। আমি কি সরি কেন? কয় আপনাকে আমি কথাটা বলছি। আমি কি সরি তো আপনাকে আমি বলার কথা। কয় কেন? আমি কি যে আপনাকে আমি খারাপ বিহেভ করছি? কয় না সমস্যা নাই, বলতেই পারেন, একটা মেয়েকে হুট করে ভালোবাসি বললো তো সেটা বলতেই পারে, স্বাভাবিক। পরে আমি বলতেছি কিসের জন্য ফোন দিচ্ছেন? ও বললো যে আমি তো বিদেশ থেকে আসছি, এখন আবার সিঙ্গাপুর যাব, তো আমি ট্রেনিং এর মাধ্যমে যাবো। তো ট্রেনিং এর মধ্যে যাবেন আপনি, আমার কি? বলে যে আপু আমার তো ঢাকায় কোনো পরিচিত লোক নাই, আপনি তো অনেক বছর যাবত ওখানে রয়েছেন জানলাম। আমি না অনেক বছর না, আমি এখানে আছি প্রায় 1 বছর যাবত। কয়েক বছর যাবত অনেক লোক পরিচিত হয়, তো আপনি আমাকে একটু ব্যাচেলার রুম খুঁজে দিতেন। আমি দেখেন আমি তো বাড়িওয়ালার, ঢাকা শহরের বাড়িওয়ালা না, আমি আপনাকে রুম খুঁজে দেবো কিভাবে? আপু আপনি কথা বলেন, এক তেরা তেরা করে কথা বলেন। আমি কি আমার কথাই এমন, আপনি যদি ভালো লাগে তো বলবেন, না ভালো লাগে না বলবেন। আপু আমাকে একটা রুম যদি খুঁজে দিতেন। আমি ঠিক আছে, আপনি যেহেতু এত অনুরোধ করতেছেন, এত রিকোয়েস্ট করতেছেন, ঠিক আছে আমি দেখবো, না পাইলে আমার কিছু করার নেই। তো এরকম করতে করতে ওর সাথে আমার কথা চলতেছে, সুন্দর কথা চলতেছে, ওর সাথে আমার পর্যায়ে আর কি ঠাট্টা, বাজে কোনো কথা হয় না, শুধু গেলে আর কি ঠাট্টা দুষ্টামি রাজনীতি নিয়েই কথা হয় বেশিরভাগ সময়। তো আমি এক সময় ওর সাথে ওর জন্য বাসা দেখলাম, যে আমি একটা বাসা দেখছি আপনি আসেন। তো ফার্স্ট টাইম ওর সাথে আমার দেখা, ও আসছে, ওর একটা খালাতো ভাই সজীব, ও সজীবকে সাথে করে নিয়ে আসছে। আসার পরে আমি ওকে দেখলাম, দেখা আমার অনেক ভালো লাগছে ওকে দেখা। দেখার পরে ভালো লাগছে? হ্যাঁ, দেখার পরে ওকে ভালো লাগছে, আমাকে ওর ভালো লাগছে, ওর মুখ থেকে শুনছি আর কি আমি। তো ও বলতেছে কি আচ্ছা ঠিক আছে বাসায় চলেন। তো আমি বাসায় নিয়ে গেলাম, ওর জন্য রান্না টান্না করলাম, অনেক কিছু করলাম। করার পরে আমি হয়তো বাসা দেখবেন না, আপনারা এখানে উঠছেন, আমার বাসায় আপাতত থাকেন বাসায় উঠা পর্যন্ত। তো ওদেরকে আমি বাসা নিয়ে যে বাসাটা দেখছি ওইটা দেখতে গেলাম। দেখার পরে ওদের পছন্দ হয় না এই বাসা। আমি ঠিক আছে পছন্দ হয় না, আমার কিছু করার নেই, আমার আর হাতে আর কোনো বাসা নেই, আপনারা এখন তাহলে আর আপনাদের মতো আপনারা থাকতে পারেন। পরে ওদেরকে নাস্তা টাস্তা করাই দিলাম। ওরা পরের দিন রাত ওখানে ছিল, ওই রাতটা আমাদের বাসায় ছিল, আমার বাসায় ছিল 2টা রুম। তো ওই রুমে আরেক রুমে ওরা 2 ভাই ছিল, আর আমি আমার মামির কাছে ছিলাম। পরের দিন সকালবেলা উঠছে, আমি নাস্তা দিচ্ছি, ওদেরকে নাস্তা খাইছে, খাওয়ার পরে চলে গেছে। ওরা ওই যে ইয়াতে ফকিরাপুর চলে আসছে, হোটেল থাকবে ওইখানে। তো ফকিরাপুর চলে আসার পরে আমি ওকে বললাম যে কি ঠিক আছে আপনার যেহেতু চলে গেছেন ভালো কথা, আমরা তো আমার একটা বান্ধবী ছিল রানী নাম, এই গাজীপুরেই। তো ও সহ ও বিদেশ যাবে, গার্মেন্টস বিষয়ে ইন্টারভিউ দিচ্ছি, ও আর আমি দুজনই ইন্টারভিউ দিচ্ছি। আচ্ছা, দুজন টিকছি, মেডিকেলও হয়েছে টিকছি। ও পাসপোর্ট বানাবে, আমার পাসপোর্ট বানানো আছে, তো ও পাসপোর্ট বানাবে। পাসপোর্ট বানানোর পরে ওর ভাবির বাসায় যেতে হবে। ওর ভাবির বাসায় হলো মুগ্ধাপাড়া। তো ভাবির বাসায় যাবে। তো আমি বললাম যে ফোন দিয়ে বললাম যে কি আরিফ তুমি কোথায়? তুমি শুরু হয়ে গেছে এর মধ্যে আপনাদের? হ্যাঁ, মানে দেখার পরে কি আপনারা প্রেম ভালোবাসা? না 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 না, তখন কোনো ভালোবাসা প্রেম ছিল না, বন্ধুত্ব জাস্ট। তো ও বলতেছিল আপনি করে বলা তো ভালো লাগে না, তো তুমি করেই বলো। তো তুমি করে বলতে বলতে আমি বললাম যে আরিফ তুমি কোথায়? কয় আমি তো ফকিরাপুর। তো বলতেছে যে কি ঠিক আছে তো তুমি কোথায়? আমি তো বাসায়, রানী সহ আমরা ইয়াতে আসতেছি, মুগ্ধাপাড়া আসতেছি, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ দেখা করতে পারবো। তো ঠিক আছে চলো দেখা করবো। দুপুরবেলা রানীর ভাবির বাসা থেকে ভাত খেয়ে বের হয়েছি, বের হয়ে একটা ছবি বের হয়েছে শাকিব খানের, তো ওই ছবিটা দেখবো হলে ঢুকছি। ঢুকার পরে ওর খালাতো ভাই আর ও বসছে এক পাশে, ওর পাশে আমার সিটে, ওর পাশের সিটে আমি বসছি, আমার পাশে বাম পাশের সিটে আবার রানী বসছে। তো আমি আর আরিফ বসি কাছাকাছি সিটে। তো ওর হাতটা আমার হাতের সাথে লাগছে, লাগার পরে আমি হাতটা সরাই ফেলছি। সরাই ফেলার পরে আমি সন্দেহ হয়ে যাচ্ছিল। পরে আমি রানী বলে যে কি চল আমরা বাসায় চলে যাই, সন্দেহ হয়ে যাচ্ছে কিভাবে যাবো বাসায়। পরে আমরা চলে আসার সময় আরিফ রিক্সা উঠে দেবে। তো রিক্সা উঠে দেওয়ার সময় হালকা হালকা বৃষ্টি পড়তেছে। রিক্সা উঠে দেওয়ার সময় দেখি যে ওর চোখে পানি। পরে রাতের মনে হয় তখন 10টা বাজে, 10টা বাজে আমাকে একটা SMS করছে যে তোমার জন্য আমার চোখের পানি আসে কেন, তুমি আমার কি হও? তা আমি বলতেছি কি বলেন এগুলা, কি বলো তুমি এগুলা, যে আমার জন্য তোমার চোখের পানি আসে কেন আসে, আমি তো জানি না, তুমি তো আমার জান হও। তো কথা বলার পরে আমি কি জান হই মানে কি কথা বলেন এগুলো, তো কি আমি তো বন্ধুত্ব তোমার সাথে পরিচয়, তো তুমি কি কথা বলে এগুলো জান হই? বলে ঠিক আছে তুমি কি অ্যাকসেপ্ট করবে না আমার প্রস্তাবটা? আমি কই হ্যাঁ অ্যাকসেপ্ট করতে পারি, আমি ভাবতে হবে আমার। তো ও আমাকে ভাবার জন্য 2 দিন টাইম দিছে। 2 দিন পরে আমি ওকে আমার আনসার জানাইছি।
ঠিক আছে, দুজনের সুন্দর মতো চলতেছে সম্পর্ক। তার আগে আমাকে একটু বলেন তো, আপনি তো জানতে পারলেন যে আপনার হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে, আপনি তাকে ডিভোর্স দিয়েছিলেন বা আপনার হাজবেন্ড? না না, তার সাথে আমার কোনো, তার ফোন নম্বর, সে বাড়িতে আসা বন্ধ করে দিচ্ছে অলরেডি। তার দুজনের কেউই আপনার ডিভোর্স দেননি তখন? না না, তখন কাউকে কেউ ডিভোর্স দেয়নি, ও বাড়িতে আসা বন্ধ করে দিচ্ছে অলরেডি। আরিফ সাথে আমার সম্পর্ক চলতেছে, এরকম করতে করতে 3 মাস ওর সাথে আমার সম্পর্ক এভাবে মোবাইলে হচ্ছে, দেখা হয়েছে মোবাইলে, একবার দেখা হওয়ার মোবাইলে কথা চলতেছে। তো একদিন আমি বললাম যে কি দেখো, আমার তো চাকরি করতে আর ভালো লাগতেছে না, আমি বাড়িতে চলে আসতেছি। হলো গিয়া আমি বাড়িতে আসছি আর ও আমার বলতেছে আমার সাথে দেখা করো। কোথায় দেখা করবো? ফেনীতে দেখা করো। তো ফেনীতে দেখা করবো, আচ্ছা ঠিক আছে দেখা করবো। তো দেখা করতে গেছি আমি, তার মধ্যে আরেকটা কথা ফালাই গেছি, আমি ওর খালাতো ভাই সজীবকে জিজ্ঞাসা করছি যে ভাইয়া তুমি, ও আরিফের পাও কাটা গেছে। ও আমার সজীব আমার বলতেছে আপু আরিফ ভাইয়ের পাও কাটা গেছে। কিভাবে কাটা গেছে? বাস থেকে নামার সময়। তো ওকে নিয়ে যাও না, ইয়াতে নিয়ে যাও, ফার্মেসিতে নিয়ে যাও। হ্যাঁ ফার্মেসিতেই আছে। তো আমি ওকে সেবা করার তো ঢাকা শহরে কেউ নাই, তো তাহলে কি করবা? বিয়ে করাই দাও তোমার ভাইকে একটা। আমার ভাইকে বিয়ে করাবো না করবো সে কি আপনাকে জিজ্ঞাসা করবো না কাউকে জিজ্ঞাসা করবো? আমি ঠিক আছে সমস্যা নাই, ওকে তোমার ভাই তোমাদের ইচ্ছে। পরে আমি বললাম আমার সাথে এইভাবে কথা হতেছে, আমি বাড়িতে চলে আসলাম। তো বললাম না বাড়িতে চলে আসলাম। তো পরে বাড়িতে চলে আসার পরে আমাকে ফেনী দেখা করতে বললো। তো ওর একটা চাচাতো ভাই হারুন নাম, এলাকার ভিতরে ওর চাচাতো ভাই হারুন নাম। তো ওই হারুন সহ ও গেছে ফেনীতে। তো আমিও গেছি, যাওয়ার পরে কথা বলতেছি, একটা রেস্টুরেন্টে ঢুকছি, ঢুকে কথা বলতেছি। তো কথা বলার পরে পাশে একটা কাজী অফিস লেখা একটা ইয়া টানানো থাকে না, ওগুলা টানানো আছে। তো আমি কাজী অফিস দেখে বলতেছি যে ওই যে দেখো কাজী অফিসের ইয়া লাগানো আছে। তো হারুন ভাই বলতেছে যে কি, যে কাজী অফিস কি লাগবে নাকি? আমি হ্যাঁ সেটা আপনার ভাইকে জিজ্ঞাসা করেন। এখন আরিফ বলতেছে কি হ্যাঁ লাগবে, সময় হলে তো অবশ্যই লাগবে। ঠিক আছে তাহলে চলো এখনই কাজী অফিসে চলো। আমি দুষ্টামি করতেছি, ও ভাবছে যে আমি সিরিয়াসলি বলতেছি। তো বলতেছে তুমি কি সিরিয়াস বলতেছো? ওর চোখ মুখের দিকে তাকাই, আমি বলতেছি তুমি কি সিরিয়াস বলতেছো? সজীব কি এটা জানতো, আপনার আগের সম্পর্কে জানতো? হ্যাঁ আরিফ জানতো আমার সম্পর্কে, কারণ আমার ছেলের ছবি আমার ঘরের জানালায় টানানো ছিল। আচ্ছা, মানে আপনার একটা ছেলে আছে, আপনার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়নি, এগুলো সব জানতো? সব জানতো। ও রানীর কাছ থেকে সব শুনে ফেলছে। আচ্ছা, রানী ওকে বলে দিচ্ছে আমার যে বিয়ে হয়েছে। তো বিয়ে, ও আমাকে একদিন জিজ্ঞাসা করছে, হঠাৎ করে জিজ্ঞাসা করছে তোমার কি বিয়ে হয়েছে? আমি কি হ্যাঁ হয়েছে। এটা তুমি কার কাছ থেকে শুনছো? আমি রানী বলছি। ভালো কথা, জানলে তো ভালো কথা। বেশ পরে ওখানে কথা বললাম, হারুন আরিফ আমি সহ গল্প করে আমি বিকালের দিকে রওনা হলাম। ফেনী থেকে বাড়ি চলে আসলাম। আসার পরে ওর সাথে আমার কথা হতেছে। ও একদিন হঠাৎ করে ঢাকায় আসছে, আমি তো বাড়িতে, ও ঢাকায় আসছে। আসার পরে ঢাকা থেকে 2 দিন থাকার পর আমার বলতেছে যে তুমি ফেনীতে আসো। আমি তুমি কোথায়? আমি তো ঢাকা। তুমি ঢাকা, আমি ফেনী যাই কি করবো? তুমি আসোই না, তোমার যেটা বলছে সেটা করো। আমি তো ঢাকা যাবো, ফেনীতে যাবো, তুমি ঢাকা থেকে কখন আসতেছো? আমি গাড়িতে উঠছি, তুমি আসো। তো আসার সময় তোমার কিছু কাপড় চোপড় নিয়ে আসবা। তো আমার মাথায় এটা ধরছে কি ব্যাপার, আমি কাপড় চোপড় নিয়ে ওখানে কি করতে যাবো? তো বলছে কাপড় চোপড় নিয়ে আসো, তোমাকে এত কথা জিজ্ঞাসা করতেছি না, তুমি কাপড় চোপড় নিয়ে আসো, আমার কাজ আছে। ঠিক আছে আমি 2টা কাপড়, হ্যাঁ 2টা কাপড় চোপড় নিয়ে আমি যাইলাম একটা শপিং ব্যাগ করে 2টা কাপড় চোপড় নিচ্ছি, আর কিছু মেয়েদের যা কসমেটিক লাগে নিচ্ছি, নিয়ে আমি ফেনীতে গেছি। তো আমি ফেনীতে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করার পরে ও আসছে। আসার পরে আমি তো তুমি কোথেকে আসছো? তো আমি কি মাত্র ঢাকা গাড়ি থেকে নামলাম। ঠিক আছে তো কোথায় যাবে এখন? তুমি আমার কাপড় চোপড় নিয়ে আসতে বলছো, তুমি যাবে কোথায়? বলে চলো আমরা চিটাগাং যাবো। তো চিটাগাং কি করতে যাবো? ওখানে তোমার কে হয়? আমার তো কেউ থাকে না ওখানে। চলো না যাবো, আমার বন্ধুর বাসা আছে। ঠিক আছে চলো। তো আমার ওর প্রতি খুব বিশ্বাস ছিল, আমি ওর কথা অনুযায়ী চলে গেছি। আমি এই কথাটা চিন্তা করতে পারি নাই যে ও আমাকে ওখানে নিয়ে কি করবে। প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। হ্যাঁ পারভিন বলুন, তারপর চিটাগাং গেলেন আপনি? হ্যাঁ ওর সাথে চিটাগাং গেলাম। তো আমাকে কোন একটা জায়গায় নিয়ে গেছে, এখনো পর্যন্ত আমি মনে করতে পারতেছি না সে জায়গাটার নাম, এখনো পর্যন্ত আমার মনে নাই। তো আমি ওই জায়গাটা গেছি। পরে ওর একটা শওকত নামে একটা বন্ধু আছে, তো ওইখানে থাকে। ওখানে ওর শওকতকে ফোন করে নিল যে আমি, আরিফ বললো যে আমি তো আসছি, তুই কোথায়? আমি আসছি। তো শওকত মনে হয় জিজ্ঞাসা করছে যে তোর সাথে আর কে আছে? বলছে তোর ভাবি আছে। তো ঠিক আছে শওকত আবার আসছে, তাড়াতাড়ি করে সিএনজি নিয়ে আসছে। আসার পরে ও আমাদেরকে একটা হোস্টেলে নিচ্ছে। তো আমি আরেকটা জিজ্ঞাসা করলাম যে কোথায় আসছি আমরা? তুমি চিনবা না তো এটা? আমি কিন্তু চিনবো না, তুমি আমাকে এখানে আনছো কেন? দেখো আমরা একটা রুম নেবো। আমি কি একটা রুম নেবো মানে?
আমি তো ভাবছি তুমি 2টা রুম নেবে, এখন একটা রুম নেবে এই কথা বলতেছে, মানে কিসের জন্য আমরা একটা রুম নেবো? তুমি দেখো এত কথা কেন বলো, এত কথা বলে মানুষ সন্দেহ করবে। আমি কই না, তোমার তো মনের ভিতরে ঘাবলা আছে, তুমি কি করতেছো এগুলা? তুমি এত কথা বলো কেন? তো আমি শেষ পর্যন্ত দেখার জন্য আমি চুপ করে রইলাম। তারপরে একটা রুম নিল, তা একটা রুমে 2টা চৌকি, তো ওটাতে ঢুকলাম। ঢুকার পরে শওকত ঢুকলো, শওকত বললো যে কি নাস্তা আনা। তো শওকত আমাকে দেখে বললো যে কি এটা তো ভাবি না। তো আরিফ ওকে একটু হালকা একটু ইশারা দিয়ে দিল, তো এটা তো ভাবি না। এই কথা বলার পর ইশারা দিয়েছে, কয় হো হ্যাঁ হ্যাঁ ভাবি কেমন আছেন। তা আমার মনে তো ডাউট গেছে, কি ব্যাপার, এটা তো ভাবি না বললো, কি ব্যাপার তো আমি বুঝলাম না। শওকত ভাই ব্যাপার কি বুঝলাম না, প্রথম বললেন ভাবি না, আবার বললেন ও ভাবি কেমন আছেন, কি আমি তো এটার মানে বুঝলাম না। কয় না এমনি দুষ্টামি করছি। ও আচ্ছা। আর এই বলো যে ঠিক আছে শওকত নাস্তা নিয়ে আয়। তো শওকতকে নাস্তা আনতে পাঠাইলো, শওকত নাস্তা আনলো, আয়না দিয়া ও শওকত চলে গেছে। যখন হোস্টেলে ঢুকলাম আমরা তখন প্রায় রাত 8টা বাজে। তো শওকত চলে গেছে, বললো যে কি সকালে ফোন করে নিস, ঠিক আছে। তো শওকত চলে যাওয়ার পরে আমরা দুজন নাস্তা করলাম। আমার পুরা শরীরটাই কাঁপতেছে। আমি কখনো, এটা ফার্স্ট অভিজ্ঞতা আমার কোন ছেলের সাথে একটা অবিবাহিত ভাবে একটা রুমের ভিতরে থাকা, আমার এটাই ফার্স্ট আমার জীবনে। আমার মনে হচ্ছে আমি চিল্লে চিল্লে কান্দি। পরে ও আমাকে দেখে ভয় কাজ করতেছে আমার ভিতরে। ও আমাকে দেখে বুঝতে পারছে যে তুমি কি, আমার জিজ্ঞাসা করতেছে তুমি কি ভয় পাইছো। তুমি কিভাবে বুঝতে পারো? তোমার চোখ মুখ এরকম শুকিয়ে গেছে, তোমার ঘামাইতেছে কেন, তুমি এরকম ঘামছো কেন? শীতের দিন ছিল তখন। পরে আমি বলতেছি কি দেখো তুমি এটা কেন করলো, আমি তো বুঝলাম, ভাবছিলাম যে তুমি কোন বন্ধুর বাসায় নিবা আর তোমার 2টা রুম নিবা, সেটা ভাবছিলাম। যদি হোস্টেলে আসো তাহলে 2টা রুম বা কোন বন্ধুর বাসায়। দেখো না আমার এখানে বন্ধু আছে ঠিক আছে, কিন্তু বন্ধুরা তো কোনো বাসা নিয়ে থাকে, যে এখানে ব্যাচেলার থাকে। তোমাকে নিয়ে আমি কি একটা ব্যাচেলার রুমে এতগুলা ছেলের ভিতরে কিভাবে উঠবো? তো তুমি একটা রুম নিলা কেন? 2টা রুম। 2টা রুম নিলে তুমি কি একলা একটা ঘর থাকতে পারতা? তোমার ভয় করতো না? আমি কি সেটা তো থাকতে পারতাম না। তাহলে 2টা খাট যেহেতু আছে তাহলে তুমি তোমার কাটে থাকবো, আমি আমার কাটে থাকবা, আচ্ছা ঠিক আছে। তো আমি বলতে তুমি বাতি নিবে শুয়ে পড়ো, ঠিক আছে। বাতি নিবে শুয়ে পড়ার পরে বাতি নিবার এক পর্যায়ে দেখি যে আমার খাটে আমার হালকা চোখটা লেগে আসছে। আমার ঘুমের, যেহেতু জার্নি করছি আমার ঘুম অনেক চোখে। তা ও আমার শরীরে হাত দেওয়ার সাথে সাথে আমি এখনো আমার শরীরে কেউ হাত দিলে আমার ঘুম গেলে যত ঘুমে যায় আমার শরীরে কেউ হাত দিলে আমি জেগে যাই। পরে আমার শরীরে হাত দেওয়ার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে বসে গেছি। কি ব্যাপার তুমি এখানে কেন? তুমি তোমার খাটে যাও। না তোমাকে এখানে আনছি কি আমি এমনি এমনি আনছি নাকি? কি বলো এমনি এমনি আনছো নাকি? তোমাকে না আমি ভালোবাসি, তুমি না আমাকে ভালোবাসো। তোমার সাথে আমার যা হবে বিয়ের পরে হবে। আচ্ছা ঠিক আছে বিয়ে না হয় হবে, তুমি এখন কি একটা মেয়ের সাথে একলা ঘরে থাকলে তুমি বলো কেমন লাগে? তোমার তো বিয়ে, তুমি তো সবই বুঝো, আমি তো বিয়ে করি নাই, আমি কিভাবে বুঝবো? ও আমাকে বলতেছে কথা, তোমার বিয়ে অভিজ্ঞতা নাই তো তুমি আমাকে এটা কেন করতে আসছো তাহলে এখানে? তোমার অভিজ্ঞতা নাই, তুমি তো বুঝো না একটা মেয়ের কি মন, একটা মেয়ের সাথে রাত কাটাবে একলা কেমন লাগে, সেটা একটা মেয়ের কাছে কেমন লাগে সেটা তোমার তো ধারণা নাই, তুমি বলতেছো তাহলে আমার কাছে কেমন লাগে? দেখো ভয় পেও না, আমি তোমাকে বিয়ে করব, পৃথিবী সবকিছু একদিকে থাকবা, তুমি আমার একদিকে থাকবা। আমি বললাম আমি তোমার একদিকে থাকবো, কি বলো, আমার এটা সম্ভব না। তার মানে আমার সাথে এক পর্যায়ে ও জোর জবরদস্তি করেই, যাই হোক জোর জবরদস্তি করে আমাকে মানাই নিচ্ছে। মানার পর ওর সাথে আমার সাথে ফিজিক্যালি রিলেশনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি অনেক কান্না করতেছি, কান্না করতে তুমি কাঁদতেছো কেন? আমি কই না রাসেলের পরে আমাকে কেউ টাচ করে নাই, তুমি আমাকে টাচ করলা। রাসেলের কথা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলাই দাও। আমি কেন আমি ঝেড়ে ফেলাই দেবো? রাসেল তো আমার স্বামী ছিল, এখনো আছে, ওর সাথে তো আমার ডিভোর্স হয় নাই, তাহলে তুমি এখনো আমাকে কেন এগুলা করলো? আমার তো পাপ হবে। পাপের কথা চিন্তা করলে দুনিয়াটা আরো আগে ভালো হয়ে যেত। এগুলো বুঝাইতেছে আমার। তো আমি বললাম যে কি দেখো তুমি এমন করছো আমার সাথে, করছো আর করো না, করার চেষ্টা করো না। তোমার একবার করার যে কথা 10 বার করার সে কথা, সেই বলতেছে আমাকে এই কথাটা। আমি বললাম যে তুমি কি বলো, একবার করার যে কথা 10 বার করার সে কথা, তুমি কি বলো এগুলা? তোমার পায়ে ধরে তুমি আমার সাথে এগুলো আর করো না। ওর সাথে অনেক কাকুতি মিনতি করলাম, ও কোনো কিছুই শুনলো না। তো পরে ওর সাথে এক পর্যায়ে আরো কয়েকবার হয়ে গেল, প্রায় এরকম একটা রাতের ভিতরে 8 বার না 9 বার আমার সাথে ফিজিক্যালি রিলেশন করে ফেলেছে। আমার অবস্থা খুব খারাপ, আমার শারীরিক অবস্থা খুব খারাপ। পরে ডাক্তারের কাছে গেছে, ও আমাকে রুমে রেখা ও ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছ থেকে যে ওষুধ আনছে আমি খাইলাম। খাওয়ার পরে আমি সহ সকালবেলা বের হয়ে ফিজিতে গেছি, সিরিজ গেছি, ঘুরছি ফিরছি, ঘুরে ফেরার পরে বাসায় আসছি। বাসায় আসার পরে ও আবার আমাকে বলতেছে চলো আমরা আবার একটু করি। তো ও আবার আমার সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলো। তো হইলো দুজনের
ভিতরে, তার মানে এখন ওর মর্জি মতো হইতেছে সবকিছু, আমার মর্জি মতো হচ্ছে না। তো ওর মর্জি মতো হচ্ছে, আমি ঠিক আছে এখন আর ওর সাথে আর আপুস করতেছি না, সব আপুসে হয়ে যেতেছে। 4 দিন থাকার পরে আমি ওকে বিয়ে বলতেছিলাম, তো 4 দিন তো হয়ে গেলো, বিয়ে তো করলো না আমাকে। বিয়ে করবো ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমরা যাওয়ার দিন না হয় বিয়ে করে নেবো। তারপরে বললো যে যাওয়ার সময় বিয়ে করে নেবো। ঠিক আছে, তুমি যাওয়ার সময় কি করো সেটা আমি দেখবো। ঠিক আছে, পরে 4 দিন পরে সকালবেলা বের হয়ে নাস্তা টাস্তা করলাম হোটেলে। তো শওকতের সাথে আবার দেখা হলো, শওকতকে ফোন দিয়ে ডেকে আনলো। দেখা হওয়ার পরে তো শওকত বলেছে ঠিক আছে ভাবি যান, বাড়িতে যান, দেখা হবে। আমি কই বাড়িতে? ভাবি তো আপনার এখনো হই নাই। আমি কই কি বলেন, ভাবি হন নাই? ভাবি না হয়েই তো ওইখানে আসছেন। আমি কই দেখেন আমি আপনার কাছে কি স্মরণ করবো, আমার তো মাথা নষ্ট হয়ে যেতেছে, আপনারা কি করলেন এটা? শওকতের সামনে সরাসরি বলতেছি কথাটা। তো শওকত বলে যে ভাবি চিন্তার কিছু নাই, আমি আছি তো, আপনারা কোনো চিন্তা করেন না। আরিফ ভাই অমন ধরনের মানুষ না যে আপনার সাথে 2 নম্বরই করবে। আমি কি শোনেন, একটা মেয়ের যা কিছু ছিল সেটাও আমি ওর সাথে দিয়ে দিছি, আর আমার কিছুই নাই, এখন শুধু আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। কেন মরবেন, আরিফ তো আপনার পাশেই আছে। আমি আরিফে বললাম যে ঠিক আছে, তুমি তো তোমার বাড়ির স্থায়ী ঠিকানা আমাকে দেও নাই। তখনই বললো যে কি আমার বাড়ির স্থায়ী ঠিকানা আমি তোমাকে যেটা দিয়েছি সেটাই। আমি কই না, তোমার বাড়ির স্থায়ী ঠিকানা আমার মনে হয় এটা না। কই তোমার তো অনেক কিছুই মনে হবে, এখন তুমি এটা মনে করার দরকার না, চলো আমরা বাড়িতে যাই আগে। তো গাড়িতে উঠে গেল। গাড়িতে যখন টিকিট কেটে উঠলো তখন আমার মাথায় ঢুকলো, তো বলছে যে বের হওয়ার সময় বিয়ে করে নেবে। তো কই, এখন তো গাড়িতে উঠে যাচ্ছে। আমি আরেকটা বললাম তুমি গাড়িতে উঠে যাচ্ছ কেন, তুমি আমার সাথে চলো, কাজিয়াপুরে চলো। ঠিক আছে, আমরা নোয়াখালীতে যাই, তারপরে বিয়ে করব। তো চিটাগাং থেকে নোয়াখালীতে আসলাম। নোয়াখালীতে আসার পরে তো আমাকে একটা সিএনজিতে উঠে দিল, সিএনজি পুরা ভাড়াই ওই দিল। উঠে দিয়ে সিএনজি কে বললো যে আমাকে বললো যে সিএনজি আলারে যেখানে বলবো সেখানে নিয়ে যাবে। তো আমি বললাম তুমি বিয়ের ব্যাপারটা করলো না? কয় ঠিক আছে, তুমি এখন টেনশন নিও না, তোমার সাথে আরেকদিন দেখা হলে তুমি আমার বিয়ের কাজটা সারা নিবো। ও আমাকে অনেক বুঝাইলো, আমি তো কান্না করতেছি। বোঝানোর পরে ওর বাড়িতে চলে গেল, আমি আমার বাড়িতে চলে গেলাম। ওর বাড়ির পাশে একটা লোক ছিল, আমার আবার দুলাভাই হয়। দুলাভাইটা ওর সম্পর্ক আবার বললো যে আমাকে বললো যে কি মহাসিনকে চিনো? আমি কি হ্যাঁ, মহাসিনকে তো আমি চিনি, ও আমার যেটা তো বোনের জামাই হয়। কয় ও আমার বন্ধু হয়। তো আমি যেদিন আবার চিটাগাং থেকে বাড়িতে গেছি, ও যেটা বোনের জামাইটা আমার বোনটাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে বেড়ানোর জন্য। দুলাভাইটাকে জিজ্ঞাসা করলাম ভাইয়া আপনি কি আরিফকে চিনেন? কয় আপু কোন আরিফ? আমি কই যে লিবিয়া থেকে আসছে আরিফ। কয় হ্যাঁ হ্যাঁ, আর ওকে তো চিনি, ওর শ্বশুর বাড়ি আমার বাড়ির কাছে। তো এই কথাটা যখন বললো আমি স্তব্ধ হয়ে গেলাম। বলার পরে কি হয়েছে আপু, আপনি কথা বলতেছেন না কেন? আপনার খবর কি? রাসেল ভাইয়ের খবর কি? আমি রাসেল ভাইয়ের খবর বাদ দেন, আগে আরিফ ভাই যে আপনার বন্ধু আরিফ, উনি তো আমাদের, আপনার সাথে পরিচয় কিভাবে? আমি আমার সাথে ঢাকায় একসাথে পরিচয়, আমি সত্যি কথাটা বলি না ওনার সাথে। তো কয় আমি আচ্ছা ঠিক আছে, ওনার যে শ্বশুর বাড়ি আপনার বাড়ির কাছে, ওনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ একটা মেয়ে আছে। আমি কো আচ্ছা। পরে কয় তো আপনার কি খবর? আমি কই না আমার খবর ভালো। এই কথা বলে আমি আমার দুলা ভাইয়ের সামনে থেকে চলে এসে আমি আমাদের এলাকায় ধান ক্ষেত, আমার ঘরের পাশে ধান ক্ষেত, তো আমি ধানের জমির ভিতরে যাই, ধান তো বড় বড় হয়েছে, তো ধানের ভিতরে যাই আমি ইচ্ছা মতো কতক্ষণ কাঁদতেছিলাম। কারণ আমি ওর কাছে একটা ফোন দিয়ে ওকে অনেক গালাগালি করছি। ওকে অনেক, তুই আমার সাথে এরকম করলি কেন আমার সাথে এরকম বেমানিটা করলি? দেখো তুমি এরকম করো না, কান্নাকাটি করো না, আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম যে আমি বিয়ে করছি। আমি তুই বললি আমাকে আগে বলতে পারতি, আমার সাথে তোর সাথে আজকে 1 দিন আর 2 দিন কথা না, তোর সাথে আমার সাথে আজকে 3টা মাস ধরে কথা চলতেছে, তার মধ্যে তুই আমাকে চিটাগাং নিয়ে 4 দিন থাইকা এলি, আমার সাথে সবকিছু করে এলাম। একটা মেয়ের ইজ্জত বলতে যা থাকে, একটা মেয়ের সবচেয়ে মূল্যবান জিনিস যেটা, সেটাই তুই নিয়ে নিলি, তুই কি করলি এটা? তো ও আমাকে এক পর্যায়ে বলে কি তাহলে তুই আমার সাথে বিয়ের আগে যেহেতু ছেলে আমাকে সপ্তর দিয়ে দিস, তাহলে তুই আরো কত ছেলের সাথে করছিস? তার মানে উল্টা রিয়েকশন করে আমাকে। পরে আমি বললাম যে তাই নাকি? আমি ঠিক আছে তুই আমার সাথে যোগাযোগ করিস না। আমার মামার ছোট মামার খালা শ্বশুরের বিয়ে, তো আমি ওই বাড়িতে গেলাম, ওর শ্বশুর বাড়ির পাশেই, জানতাম না আমি। তো ওখানে গেছি আর আমার ফোন দিছে তুমি আমার বলো তুমি কোথায়? আমি তো অমুক জায়গায় আসছি। তো কোথায় আসতো আমি নাম বললাম, পরে বলো তুমি ওই বাড়িতে কি করো? আমি বিয়েতে আসছি। কয় ওই বাড়ির পাশেই তো আমার শ্বশুর বাড়ি, তুমি আমার সাথে দেখা করো। আমি তোরে বলছি না তুই আমার চেহারা দেখবি না, তুই আবার আমার কাছে ফোন দিছিস, আবার আমার বলো দেখা করতে, সাহস তো কম না। তো বলে যে না তুমি আমার সাথে দেখা করো। তো ওর সাথে আমি এখান থেকে বিয়ে শেষ করে আমি ওখান থেকে বাড়িতে গেলাম বিকালবেলা। পরের দিন আমি ওর সাথে সকালে দেখা করলাম ফেনীতে।
কান্নাকাটি, আমি অনেক কান্নাকাটি করছি ওদিন ওর সাথে। পরে ও বলছে দেখো তুমি এমন করো না, তুমি চাকরি করো, দেখো তোমার মন আবার ঠিক হয়ে যাবে, তুমি চাকরি করো, তুমি এখন বাড়িতে বসে আছো তো তার জন্য তোমার ভালো। আমি কিন্তু তুই চাস আমি আবার চাকরি করি, ওকে তুই তাই করে বলতেছি। তো ওর সাথে যখন আমার 3 মাস কথা চলতেছিল তখন হঠাৎ করে একদিন ওর বউ আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলে যে কি আপনি কি আমার নাম ধরে বলতেছে আপনি কি অমুক, আমি কি হ্যাঁ, বলতেছে আমি কি তাহলে তুমি কে, কয় আমি আরজু। আরজু মানে কে, আরজু কি, তুমি আমার নাম্বার পেয়েছো কোথায়, কয় দেখেন আপনি যে আরিফ নামের ছেলেটার সাথে কথা বলেন আমি ওরই চাচাতো বোন। আমি কি তুমি আমার নাম্বার পাইছো কোথাও, ভাইয়ার সাথে তো আমার অনেক ফ্রি, তো ভাইয়া আমাকে তোমার কথা সব বলছে, ভাইয়া অনেক কষ্ট করেছে ছোট থেকে, তুমি ভাইয়াকে কোনোদিন কষ্ট দিও না। আমি কিন্তু তুমি কি হো, তোমার কি বিয়ে হয়েছে, হ্যাঁ আমি ওর যারা তো বোন হয়, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী বিদেশ, আমার একটা মেয়ে আছে, আমার শ্বশুর বাড়িতে কেউ থাকে না দেখে, কেউ নাই দেখে, আমি একলা মানুষ তো তাই আমি আমার বাবার বাড়িতে থাকি। তো এই কথাটা বলার পর আমি ওই কথাটা তখন ওর কাছে তুললাম যে তাহলে তোর বউ আমাকে এই কথাটা বললো কেন, আর ঝুঁকে কয় আমার বউ। আমি তাহলে তোর বউ এই কথাটা বললো কেন যে তুই ওর চাচাতো ভাই লাগছ, তোর যারা তো বোন লাগে, বললো যে কি এই কথাটা ওই কারণে বলছে। আমি ওকে বলছিলাম যে ও যদি এই কথাটা না বলে তাহলে ওকে আমি তালাক দিয়ে দেবো, এই কথাটা ভয়তেও বলছিল। বলে আমি একটা জিনিস ছিল কি ওর সাথে কথা যখন বলতাম, ও আমাকে যখন সুন্দর করে মাথায় হাত বুলায় একটা কথা বলতো আমি ওর কথাটা মাইনা নিতাম। রাগ করলে, হাজার রাগ করলে ওর মুখের দিকে তাকায় আমি রাগটা আমার মানে আমি রাখতে পারতাম না। আর পরে আমি আমার আরিফের কথাটা বললাম। মা কি আরিফ সম্পর্কে জানতো আপনার? আম্মাকে সব খুলা বলছি। কবে বলেছেন এটা? ওই যে ওর সাথে যেদিন বিয়ের পরে, বিয়ে মানে এটা কি যখন আপনি জেনেছেন যে আরিফ বিবাহিত তখন বলেছেন নাকি তার আগে? না না তখন বলেছি, ওর বিয়ে হয়েছে এটা শোনার পরে বলছি। শোনার পরে আপনি কেন বলতে গেলেন? শোনার পরে আমি বলতে গেছি কারণ আমি আমার কষ্টটা মনের ভিতরে চাপাই রাখতে পারতেছি। সে কারণে আপনি মার কাছে বলে মনটা একটু হালকা করতে চেয়েছেন? চাপাই রাখতে পারলাম না, তো আমি মাকে বলেছেন আপনি বিয়ে করেছেন আরিফকে? হ্যাঁ আরিফকে বিয়ে করছি। কেন বললেন? আরিফের যা একটা বউ আছে সেটা আমি বলি নাই আম্মাকে। তাহলে আপনি তো বিয়ে করেননি, মাকে আপনি কেন বললেন? কারণ না হলে আমি যে 4 দিন যে চিটাগাং ছিলাম, আমার কাছে বারবার জানতে চাইতেছে 4 দিন মার কাছে হালকা হতে গিয়ে আপনি মাকে মিথ্যা কথা বললেন? হ্যাঁ, তার 3-4 দিন পরে আমি ঢাকা চলে গেলাম। ওই 3-4 দিন ওর সাথে আমার যোগাযোগ ছিল। পরে আমি ঢাকা চলে যাওয়ার পরে আমি আমার মেজো মামার বাসায় চলে গেলাম। ওখানে যে চাকরি টাকরি করতেছি, আলাদা রুম নিলাম, আলাদা রান্না বাড়া করে খাইতেছি। এখন আর মেজো মামার বাসায় খাই না, তা আলাদা রান্না বাড়া খাইতেছি। ও কি করছে, ও আমার বললো যে আমি আমার শ্বশুরে বলছি আমি বিদেশ যাবো, আমার শ্বশুর আমাকে অনেকগুলো টাকা দিবে। আমি তো কি করবো তারপরে টাকা নিয়ে, বলছি টাকা নিয়ে আমি তোমার কাছে চলে আসবো। মানে সামহাও আপনাকে ম্যানেজ করার চেষ্টা করছে, রাইট? হ্যাঁ। ওকে। পরে ও টাকা দিছে, ওর শ্বশুর ওকে 42,000 টাকা মনে হয় দিছে। ও আমাকে যেটা বলছে যে 42,000 টাকা দিছে। তো বিদেশ যাওয়ার জন্য একটা মানুষ যেভাবে প্রস্তুতি নেয় আর কি, যে বিদেশ যাওয়ার সময় বাংলাদেশ থেকে মা ভাই বোনরা অনেক কান্নাকাটি করে, ওটা করছে ওর মা বোন নাকি। পরে ওই যে বিদেশ যাওয়ার সময় ছেলেরা নাকি যেটা খাইতে বেশি ভালোবাসে সেটা দিয়ে দেয়, তো ওর সাথে ও অনেক কিছু দিয়ে দিছে, কাপড় চোপড়। তার মানে একটা বিদেশ যাওয়া যেন কোনো কিছু কিনতে না হয়, ওগুলো সব ব্যাগ 2টা ব্যাগে বইরা ও ঢাকায় একদম আমার কাছে বাসায়। মানে আলটিমেটলি আপনার কাছে এসছে, কিন্তু সবাই জানে যে সে বিদেশ চলে গেছে। ওর বউ পরে সবাই জানে ও বিদেশ চলে গেছে। তো আমি কি শুনো যেটা তাহলে তুমি করলা কেন এটা, তোমার জন্য আমার খারাপ লাগতেছে, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে, তুমি যে আমাকে অনেক এখানে আসার পরে যখন ফার্স্ট তোমার সাথে দেখা হয়েছে তুমি আমাকে গরমে বাতাস টাতাস করছো, গরমের দিন ছিল বাতাস টাতাস করছো, তো আমার তখন খারাপ লাগছে তোমাকে দেখা, অনেক ক্লান্ত ছিল, তুমি রাতে 2টা পর্যন্ত আমার সাথে গল্প কইরা আবার ভোর 4টা ঘুমায়া 2টা বাজে ঘুমায়, আবার ভোর 5টা বাজে আজানের সময় উঠে আমার সাথে নাস্তা রাঁধছো, ওইটা দেখে আমার খুব খারাপ লাগছে। একটা মেয়ে কিভাবে এত ভালো হতে পারে, আর হলো গিয়া তুমি তোমার হাজবেন্ড তোমাকে তোমার মতো মেয়েকে কিভাবে ছাড়া আরেকটা ছেলেকে আরেকটা মেয়ে বিয়ে করছে। আমি কই সেটা তার রুচি, ওগুলা তুলো না। পরে ওর সাথে এভাবে চলতেছে প্রায় 2 বছর, ওর সাথে এভাবে সম্পর্ক। আমার একই ঘরে বাড়িওয়ালারাও জানতো যে ও আমার হাজবেন্ড, বাড়িওয়ালাদেরকে বলছি যে ও আমার হাজবেন্ড, আমি বাড়িতে যাই বিয়ে করছি। আলটিমেটলি আপনি তো বিয়ে করেন নাই, মানে সব জায়গায় বলে বেড়াচ্ছেন আপনি বিয়ে করেছেন। বিয়ে করছি, হ্যাঁ, কারণ না হলে তো ওকে ওর সাথে একসাথে অবিবাহিত থাকা তো সম্ভব না। অবিবাহিত। তখন আপনি কি মানে গার্মেন্টসে কাজ করতেন? ঢাকাতে গার্মেন্টসে কাজ করতেন? গাজীপুরে। ওকে। পরে একটা জাপানি ইয়াতে লিডার হিসেবে ছিলাম, কোয়ালিটি লিডার হিসেবে ছিলাম, ভালোই বেতন পাইতাম, ভালো সম্মান ছিল ওইখানে আমার। ওর আমি চাকরি করে ওকে খাওয়াইতেছি। তো ও বললে কি সালাউদ্দিন নামে একটা লোক ছিল, ও জাপানের দুভাষী ছিল ওই গার্মেন্টসেই।
তো দুবাসী ছিল। ওই সালাউদ্দিন ভাই আবার জানতো আমি যে ওই যে বিদেশের ইন্টারভিউ দিছিলাম, সেই সময়টাতে আরিফ আপনার সঙ্গে থাকা শুরু করেছে, আপনার ওখানে থাকে? আমার সাথে ওখানে থাকে। পরে ওই সালাউদ্দিন ভাই জানতো আমি যে বিদেশ যাওয়ার জন্য ইন্টারভিউ দিছিলাম, আমার পাসপোর্টও জমা দিয়েছি, শুধু 25,000 টাকা লাগবে, আমার হাতে টাকা নাই, সেই জন্য আমি বিদেশ যেতে পারতেছি না। তো ও সালাউদ্দিন ভাই আবার আমাকে 20,000 টাকা দিবে বিদেশ যাওয়ার জন্য। এটা আবার আরিফ জানে যে ওই সালাউদ্দিন ভাই আমায় বিদেশের জন্য 20,000 টাকা দিবে। তো আরিফ বলছে যে কি তুমি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে তুমি বিদেশ যাবে কেন, তুমি বিদেশ যেতে পারবা না, বিদেশ ভালো মেয়েরা যায় না। মানে আপনি বিদেশ যাওয়ার জন্য ট্রাই করছেন? হ্যাঁ, গার্মেন্টস এর বিষয়ে অলরেডি আমার বেতন ধরা হয়ে গেছে, 16,000 টাকা বেতন, আমার মেডিকেলও করা হয়ে গেছে, মেডিকেলও টিকছি। পরে এখন এই অফিস থেকে বিদেশে যে অফিস যেখানে ইন্টারভিউ দিছিলাম ওই অফিস থেকে বারবার আমাকে ফোন দিতেছে আমি টাকা জমা দিতেছি না কেন ব্যাংকে। এটা ব্যাংকে টাকা জমা দেওয়া লাগতো, তো টাকা জমা দিতেছি না কেন। আমার বান্ধবী সব টাকা জমা দিয়ে দিছে, রানী সব টাকা জমা দিয়ে দিচ্ছে, আমি জমা দিতে পারতেছি না। এখন আর বলতেছে আমার বিদেশ যাওয়া লাগবে না। আমি কি না, বিদেশ যাইলে তো আমার ভালো হবে, তুমি বাংলাদেশে থাকলা আর আমি বিদেশ থাকলাম, তো বেশি করে টাকা পাঠালে তুমিও বিদেশ চলে গেলা, ব্যাস দুজন ওখানে সেটেল হয়ে গেলাম। আমার এটাই ছিল পরিকল্পনা। তো ও বলছে কি, তো আমার বউ, আমি কি শোনো তুমি একটা কথা চিন্তা করো সবসময়, যেহেতু আমি যাই না ফেলাইছি তোমার বউ আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার বউ কাছে যাইতে পারবে না। কেন? আমি কি না, তুমি তোমার বউর কাছে, তুমি যেহেতু বলছো এটা তোমার জোর জবরদস্তি বিয়ে, তোমার মতে না বিয়ে, তাহলে তুমি ওখানে যাও না, একটা কাজ করো, তুমি টাকা পয়সা দিও ওদেরকে ওখানে, আমি চাকরি করে যা বেতন পাবো তার অর্ধেক দিয়ে ঘর ভাড়া চালাবো আর তোমার খাবো, আর তুমি যা করবা তার বেতন পুরাটাই তুমি আমার বাড়িতে পাঠিয়ে দিও, তোমার টাকা আমার সংসার, আমার সংসারের দরকার নাই, আমার সংসার আমার টাকা হলে এনাফ। মানে আপনি চাচ্ছেন যে ও পার্মানেন্টলি আপনার সঙ্গে থেকে যায়? সেটা কি বিয়ে করে নাকি বিয়ে ছাড়াই? বিয়ে করে। হ্যাঁ। তারপরে কি বললো আরিফ? পরে আরিফ বললো আচ্ছা ঠিক আছে। তো বিদেশ আর যাইতে পারলাম না। তো বিদেশের ওই যা সালাউদ্দিন ভাই বিদেশ যাওয়া বলে যে টাকাটা আমাকে পরে আমাকে 20,000 টাকা দিচ্ছে, তো ওই টাকাটা দিয়া কি করলাম, আমরা দুজন চলে গেলাম চিটাগাং চলে গেলাম বেড়াইতে। ঢাকা থেকে বাসায় তালা দিয়ে চিটাগাং গেলাম বেড়াইতে। মোবাইল কিনলাম একটা, আমি আমার হাতে মোবাইলটা যেটা ছিল সেটা ভেঙে গেছে। পরে আমি মোবাইল কিনলাম একটা, ওই মোবাইলটাও আমাকে চালাইতে দিল না, আমার হাত থেকে নিয়ে নিল, বললো যেটা আমার মার জন্য একটা মোবাইল লাগবে। হ্যাঁ, আমি কোরিয়ান করে পাঠাই দিলাম, ঠিক আছে। পরে দুজন ঘুরে ফিরে চিটাগাং থেকে ঘুরে ফিরে আবার ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে বাসায় চলতেছে, খুব সুন্দর মতো চলতেছে, খাইতেছি, আমি চাকরি করতেছি। ও বলে কি আমি নাকি চাকরি করলে ও তার মানে ওর সাথে আমার এখন গ্যাঞ্জাম আস্তে আস্তে শুরু হচ্ছে। আজকে ঝগড়া করতেছে, কালকে আমার মারতেছে, পরশুদিন ঝগড়া করতেছে, এরকম প্রতিদিন আমার সাথে ঝগড়া, প্রতিদিন আমাকে ঝগড়া করে আমার সাথে মারে, প্রতিদিন আমাকে মারে, অনেক মারে। পরে হলো গিয়া বললাম তুমি আমার সাথে কেন মারামারি করো, তুই ইয়াতে যায় অফিসে যায় তুই বসের সাথে প্রেম করস। মানে আপনার এখানে থেকে আপনাকে গায়ে হাত তুলছে কান থেকে? হ্যাঁ, কন্টিনিউসলি আমার গায়ে হাত তুলতেছে আর বলতেছে আমি নাকি ইয়াতে চাকরি করলে বসদের সাথে খালি প্রেম করি। আমি কি বসদের তো কোনো কাম নাই আমার সাথে, আমি কি এত বিশ্ব সুন্দরী যে আমার সাথে প্রেম করবে? কয় না প্রেম করে, আমি জানি। আমি কই তুমি আন্দাজ কিসের জন্য তার মানে আমার সাথে ঝগড়া করার জন্য এগুলো করতেছো? তো তুমি যে তোমার বউর সাথে বাড়িতে কথা বলো তার জন্য কি আমি তুমি কিছু বলি নাকি? আমি আমার বউর সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো? আমি তো তা ভালো কথা, বউর সাথে কথা বলবো, তো আমার সাথে সম্পর্ক করছিল কেন? কয় তুই তাহলে আমার সাথে সম্পর্ক রেখে আরেক ছেলেদের সাথে কথা বলিস কেন? আমি কই কথা বলছি, আমি তো ডিউটি করতেছি, আমি অফিসিয়াল কাজের জন্য বসদের সাথে কথা বলতেছি, যেহেতু আমি লিডার হিসাবে আমার একটা দায়িত্ব আছে। পরে বলে যে কি না তুই চাকরি করতে পারবি না। তো আমার ওর চাপে আমি চাকরিটা ছেড়ে দিলাম। তো বিদেশে যাওয়ার জন্য শ্বশুর কাছ থেকে যে 42। আপনি চাকরি ছেড়ে দিলেন? চাকরি ছেড়ে দিচ্ছি। তাহলে আপনি খাবেন কি, আপনি করবেন কি? তো এখন ও বলতেছে তুই চাকরি করা লাগবে না, আমি তোকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ঘরে বসে যদি আমার 5টা পাই আমি, তাহলে আমার সমস্যা কোথায়? পরে ও কি করছে, ওই 42,000 টাকা ওর শ্বশুরের কাছ থেকে আনছে, আমি জানতাম না, পরে শুনছি। তো ও ঘরে ব্যাগ থেকে টাকা বের করে আর বাজার করে, প্রতিদিন বাজার করে, প্রতিদিন মার্কেটে যায় একটা গেঞ্জি কিনে, আবার যখন দোকানে বাজারে যায় তখন আধা ঘন্টা ধরে ওর মোবাইল ওয়েটিং থাকে। তো ও যখন বাজারে যায় তখন আমি আমার ফোন দিয়ে মোবাইল ট্রাই করি, আধা ঘন্টা পর্যন্ত মোবাইল ওয়েটিং, 2 বেলা, সকালবেলা বিকালবেলা 2 বেলা। পরে আমি আমার মাথার টেনশন গুলো 2 বেলা কার সাথে এতক্ষণ কথা বলে, এতক্ষণ তো বাড়িতে কথা বলবে না, 2 বেলা। আর ওর বউর সাথে কথা বলে 2-3 দিনে একবার কথা বলে, তাহলে তো এতক্ষণ কার সাথে বলো? আমার মাথার ভিতরে একটা টেনশন ঢুকে গেছে। পরে আমি ও বাসায় আসার পরে একদিন রাতে 3টা বাজে টিভি কিনে আনছে, বাসায় আসে টিভি কিনছে, টিভি কিনে খেলা দেখতেছে। তো আমি ঘুমিয়ে পড়ছি, হঠাৎ করে ঘুমার থেকে চোখ ছুটে গিয়ে দেখি যে আমার পাশে নাই।
পাশে নাই, ও আমার পাশে নাই, বাসার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কার সাথে জানি মোবাইলে কথা বলতেছে। তখন রাতে 3টা বাজে, 3:56 বাজে। আমি ঘড়ির টাইম দেখলাম, তখন 3:56। এত রাতে কার সাথে কথা বলে? এত রাতে তো কারোর সাথে কথা বলার কথা নয়। তো আমি আমি আবার তখন উঠে দেখলাম যে কথা বলতেছে, খুব আস্তে আস্তে কথা বলতে, আমি শুনি নাই কথাগুলা। পরে আমি আবার ওরা দেখে আমি আবার যে শুয়ে রয়েছি, ঘুমের ভান্দরা চুপ করে শুয়ে রয়েছি। ও কথা শেষ হয়েছে আর 5 মিনিট 32 সেকেন্ড কথা বলছে। কথা শেষ হয়েছে আর ও যা শুয়েছে, শোয়ার পর সাথে সাথে ওর ঘুম চলে আসছে। ও কি করছে, আমি ঘুম থেকে শোয়া থেকে উঠছি, উঠে ওর মোবাইলটা চেক করছি, দেখি যে একটা মেয়ের একটা নাম্বার। তো নাম্বারটা আমি ওই নাম্বারটা সুন্দর করে দেয়ালে লিখে রাখছি, কোথাও খাতায় লিখে রাখলে ও দেখতো। পরে আমি দেয়ালে লিখে রাখছি। পরের দিন সকালবেলা ও যখন বাজারে গেছে, সকালবেলা আমি ওই নাম্বারে ফোন দিচ্ছি। নাম্বারে ফোন দিয়ে দেখি যে চিটাগাং ছাগলনাইয়া নামে একটা জায়গা আছে, ওই জায়গার একটা মেয়েটার নামটা আমি জানি না, মেয়েটার নামটা আমাকে বলো না। মেয়েটার আরেকটা মেয়ে আছে, মেয়েটার হাজবেন্ড বিদেশ থাকে। তো ওই মেয়েটা, আমি এই তুমি কে? কয় আপনি কে? আমি তুমি আমার হাজবেন্ডের সাথে কিসের কথা বলো? রাতের 3টা বাজে কিসের কথা বলো? তোমার কি জামাই নেই? হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড আছে বিদেশ থাকে। আমি জামাই বিদেশ থাকে, তার জন্য তুমি এগুলো করো? তুমি আমার হাজবেন্ডের সাথে কিসের কথা বলো? কয় কে এত আপনার হাজবেন্ড? আমি তুমি তার সাথে কথা বলো? সে কয় তার নাম কি? আমি আরিফ। কয় তার নাম তো আরিফ না, আমি যার সাথে কথা বলো তার নাম তো রাফি। আমি কি রাফি মানে কালকে 3টা বাজে তুমি কথা বলো না? এই নাম্বারটা দিয়ে কথা বলো না? হ্যাঁ। তো আমি কার সাথে? রাফির সাথে কথা বলছি। আমি রাফি নাও না, আরিফ। ওর আর বাড়িতে একটা বউ আছে, আমি ওর দ্বিতীয় বউ। এই কথাটাই মেয়েটার কাছে আমি বললাম। তুমি পরে মেয়েটাকে অনেক গালাগালি করলাম, তুমি আমার মেয়ে, তুমি একটা বেয়াদব মেয়ে, তুমি আমার হাজবেন্ডের সাথে যদি কথা বলো তো তোমার খবর আছে। পরে মেয়েটাকে অনেক ধুমকি টুমকি দিলাম। পরে আবার দেখি যে কথা বলতেছে মেয়েটার সাথে, ও কথা বলে, কন্টিনিউসলি কথা বলা যায়। পরে আমি একদিন মেয়েটার বললাম যে আসলে কি তুমি কি মানুষ নাকি আরো কিছু? একটা সংসার কিভাবে ভাঙো? কয় দেখেন, আমি আপনার হাজবেন্ডকে ফোন দিই না, আপনার হাজবেন্ডই আমাকে ফোন দেয় রাতের 12টা নাই 1টা। আপনার সঙ্গে থাকা শুরু করার কতদিন পরের এই ঘটনা এটা? এটা প্রায় সপ্তাহখানিকের পরের ঘটনা। সপ্তাহখানিকের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে পারভিনের জীবনের গল্প শুনছেন। আজকের এই জীবনের গল্পটি অসংখ্য অসংখ্য মানুষ আছেন আমাদের সোসাইটিতে, বিশেষ করে আমি মেয়ে বন্ধুদেরকে ইন্ডিকেট করে বলতে চাই, আপনারা অনেক 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 বেশি আল্লাহ আপনাদেরকে হয়তো হয়েই বানিয়েছেন অনেক বেশি আবেগ প্রবণ তুলনামূলকভাবে ছেলেদের চাইতে, এবং এই আবেগের বশবর্তী হয়ে একটা মানুষ নিজের জীবনের জন্য কত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে তার একটা অসম্ভব অসাধারণ উদাহরণ হবে আজকের এই জীবনের গল্প। আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে জীবনে অনেকগুলো টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে আজকের এই অতিথি, যিনি পারভিন। মেনে নিচ্ছে, মানতে পারছে অথবা পারছে না, তারপরও এক ধরনের খড়কুটো নিয়ে বসবাস করে বেঁচে থাকার একটা অদম্য ইচ্ছা। নিঃসন্দেহে সে অবশ্যই আরিফকে ভালোবাসত, নইলে সে জায়গা দিত না। এবং আরিফের বিবাহিত জীবন জানার পরেও তার মেনে নেওয়ার পেছনে অন্যতম একটা কারণ ছিল সে নিজেও বিবাহিত। ওই মেয়েটার সাথে আমার কথা হলোর পরে মেয়েটা বললো যে এরকম। পরে আমি আরিফকে বললাম যে দেখো, তুমি এরকম কেন করতেছো? তোমার কি আমাকে দিয়ে হচ্ছে না? কই আমি মেয়েটার সাথে কথা বলতেছি না, কোনো মেয়ের সাথে আমি কথা বলতেছি না। আমি তাহলে এটা কি? এমনি আমার কাছে ফোন দেয়। আমি কি মেয়েটা তোমার কাছে ফোন দেয় না, তুমি মেয়েটার কাছে ফোন দাও, তাহলে একটা প্রমাণ হয়ে যাক। ওকে। পরে বলতেছে কি প্রমাণ? আমি কই তাহলে মেয়েটার কাছে আমি ফোন দেই। আমি মেয়েটার কাছে ফোন দিতে গেছি, ঠিক সেই সময় সে আমাকে একটা থাপড় দিলাম। আপনি আমাকে একটা জিনিস বলেন, যে আপনাকে বিয়ে করেনি, কন্টিনিউয়াসলি ভাবে অত্যাচার করছে, চাকরি থেকে ভাগাই নিয়ে আসলো, সেটাও আপনি মেনে নিলেন, এগুলো অত্যাচার আপনি কেন মানতেন ওর? এগুলো অত্যাচার আমি মানতাম, তাকে অনেক ভালোবাসি। আপনি মেনে নিলেন, এগুলো অত্যাচার আপনি কেন মানতেন ওর? এগুলো অত্যাচার আমি মানতাম, তাকে অনেক ভালোবাসতাম, অনেক এতটাই ভালোবাসতাম যে আমি আমার নিজের চেয়ে ওকে বেশি ভালোবাসতাম। আমি দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রু অ্যান্সার। প্রিয় শ্রোতা, যাকে মানুষ ভালোবাসে তার শত অন্যায় চোখে পড়ে না, কেন জানি পড়ে না, কিন্তু কথা হচ্ছে অন্যায়েরও একটা লিমিট থাকে। লিমিটলেস অন্যায় সত্যি সত্যি কি ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারে শেষ পর্যন্ত? চলুন দেখা যায়। বলুন তারপর। পরে ও আমাকে অনেক, ওয়ালের সাথে বাড়ি দেওয়ার পর আমি চেঞ্জলেস হয়ে গেছি। পরে চেঞ্জলেস হওয়ার পরে ও আমাকে হুশ করছে, হুশ করার পর আমার কিচ্ছু মনে নাই। ওর আগে যে ও আমাকে কি করছে আমার কিছুই মনে নাই, কিভাবে আমি এভাবে হয়েছে সেটা আমার কিছুই মনে নাই। আমি শুধু এতটুকু আমার খেয়াল আছে যে আমার মাথার উপর পাড়াই ধরছিল। মাথার উপর পা রেখেছিল? মাথার উপর পা দিয়ে উঠে দাঁড়াইছিল, এটাও আমার মনে, এতটুকু আমার মনে আছে। পরে আমি বললাম যে আমি নিচে শুয়ে, পাকার ভিতরে শুয়ে রয়েছি কেন?
তুমি পড়ে গেছিলা। তারপরের দিন ও বাড়িতে এসছে, আমাকে বলতেছে কি আমি একটু মোহাম্মদপুর যাবো। আমি কেন? কয় আমার এক বন্ধু আসে, ওর সাথে দেখা করবো। ঠিক আছে যাও। ও মোহাম্মদপুরের কথা কয়ে ও চলে গেল বাড়িতে। ওর বাড়ির সবাইকে বলে দিল কি ক্যান্সেল হয়ে গেছে, ওর ভিসা চলে আসছে। পরে বাড়িতে গেল, ও বেনলি ভাই বাড়িতে গেল। বাড়িতে 4 দিন ছিল ওর বাড়িতে। আমি বলতেছি কি তুমি আসতেছো না কেন? বলে যে আমি তো এখানে আসে বন্ধু বান্ধব আসতে দেখতেছে না। পরে আসার পরে আস্তে আস্তে রাতের 12টা বাজে গেছে। এর মধ্যে রোজা চলে আসলো। একটা রোজা ও থাকে না, আমাকে থাকতে দেয় না। পরে রোজার ঈদও গেল, কাপড় চোপড় নিজে কিনলো, ও আমাকে কাপড় চোপড় কিনে দিল না। ওর কাপড় চোপড় কিনা আবার ওর মেয়ের জন্য কাপড় চোপড় কিনা বাড়িতে পাঠিয়ে দিল। পরে সুন্দরভাবে ঈদ কাটলো। ঈদ কাটার পরে বলছে কি তুমি এখন কি করবা? এর মধ্যে ও কি করছে, মেয়েটার সাথে সম্পর্ক না। মেয়েটার সম্পর্কে আপনি জানতে পেরেছেন ততক্ষণে যে মেয়েটা আসলে কোন মেয়েটা, কোথায় থাকে, কি অবস্থা, নাম কি? মেয়েটার কাছ থেকে আমি সব জানা ফেলাইছি। মেয়েটা চিটাগাং যাওয়ার সময়, ফেনীর পার হয়ে চিটাগাং যাওয়ার সময় ছাগলনাইয়া নামে একটা জায়গা আছে, ওইখানে থাকে। হ্যাঁ, তো আমি বললাম মেয়েটার সাথে ওর কন্টিনিউ এখনো চলতেছে প্রেম। ওর ঝগড়া হয়ে আমি 25টা ঘুমের ট্যাবলেট একসাথে খাওয়া ফেলাই। খাওয়ার পরে আমি সেন্সলেস হয়ে পড়ি। প্রায় 20 মিনিটের মধ্যে আমি সেন্সলেস হয়ে পড়ার পরে আমি আর কি হয়েছে জানি না। পরে আমার হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল নিয়ে যাইয়া আমার ওয়াশ করাইছে, ওয়াশ করাই বাসায় আনছে। আমি 2 দিন পরে আমার হুশ আসছে। ও বলতেছে ঠিক আছে বাড়িতে যাই, আমি ঘুরে আসি, কয়েকদিন থেকে আসি, ফ্রি হয়ে আসি সবার সাথে। বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ও আর আসতেছে না। তখন ও যখন চলে গেছে 3-4 মাস হয়ে গেছে, ও আসতেছে না। পরে আমি চাকরি করতেছি হঠাৎ করে। আপনি তো তখন চাকরি ছেড়ে দিয়েছেন, আপনার আবার কিসের অফিস? ও যে বাড়িতে যাবে 3 মাস চলে গেছে, 3-4 মাস চলে গেছে, ও আর আসতেছেই না। তখন কি মানে সেটা বুঝলাম, কিন্তু আপনি তাহলে কিসের অফিসে গেছেন? ও আমি আবার গার্মেন্টস চাকরি নিচ্ছি। এই সময়টাতে আপনি আবার গার্মেন্টসে? হ্যাঁ, আবার গার্মেন্টসে চাকরি নিচ্ছি আমি। এভাবে বাসা ভাড়া বাইরে গেছে, 2 মাসের বাসা ভাড়া অলরেডি জমা হয়ে গেছে। কারণ আমি বলতেছি কি ব্যাপার, এভাবে তো চলে তো আমার এখান থেকে বের করে দিবে মানুষ, বাড়িওয়ালার বের করে দিবে, আমি কোথায় থাকবো? পরে আমি চাকরি নিলাম। চাকরি নেওয়ার পর ওর সাথে একসময় লাঞ্চে ঝগড়া হলো। ঝগড়ার পরে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেললাম 10টা। মানে আপনি জানতেন ওর একটা বউ আছে, আপনি জানতেন যে ওর ক্যারেক্টার একটু ঝামেলা আছে, আপনি থাকা অবস্থায় আরেকটা মেয়ের সঙ্গে এরকম করছে, ওর বউকে একসাথে ও ব্লাফ দিচ্ছে, আপনাকে দিচ্ছে, আরেকটা মেয়ের সাথে আপনি ওকে হাতে নাতে ধরেছেন, তারপরও আপনি ওর জন্য এরকম করছেন? হ্যাঁ, তারপর আমি জানি না কিসের জন্য আমি ওর প্রতি এতটা আগ্রহ হয়ে গেছি, এতটা বেশি ওর প্রতি এত বেশি আমি ইমোশনাল হয়ে গেছি। দ্যাটস রিয়েলি হ্যাপেন ইন লাভ, প্রিয় শ্রোতা। একজন মানুষ যখন একজন মানুষকে লাভ করে তখন তার ভুলগুলো তার চোখে পড়ে না, অন্যায়গুলো তার চোখে পড়ে না। ইট হ্যাপেন। এটা শুধুমাত্র ওর জীবনে সত্য নয়, যারা শুনছেন তারা হয়তো খুব সহজেই সমালোচনায় দেখতে পারবেন, কিন্তু এটা ঠিক যে আপনি নিজেকে দেবো প্রশ্ন করে দেখেন, এবং এরকম মানুষ হয়তো আপনার চারপাশেই রয়েছে যারা ভালোবেসে একের পর এক অন্যায় এবং ভুলগুলোকে মেনে নেয়, কিন্তু সেটার একটা শেষ বোধহয় থাকে। ওকে, বলুন তারপর। পরে আরিফ বলতেছে কি ও চায়, আরিফ উল্টা রানীকে বলতেছে কি যে ও চায় আমার সাথে সারাদিন ফোনে কথা বলার জন্য, ও চায় আমি ওর পাশে আমি সারাক্ষণ বসে থাকি। এটা কি আমার সম্ভব? আমার তো একটা বউ আছে, আমার তো বাচ্চা আছে, ওটাও জানে না, তাহলে ও এমন কেন করে? আরিফ উল্টা আমার দোষ দিতেছে ফোনের মধ্যে রানীর কাছে। তো রানী কাটা দেওয়ার পরে রানী বলতেছে কি দেখ উল্টা আরিফ তোর নামে বদনাম করতেছে, তাহলে তুই ওর জন্য এমন কেন করতেছিস? আমি এত কষ্ট বুঝি না, তোর আরিফ রায় না দে আমার কাছে। পরে আরিফ আবার ফোন দিছে, রানী বলতেছে তুই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন আসতেছি। তা আরিফ আমার এগুলার পরের দিন আসলো। আসার পরে অফিসে আমার একটা পুরো বদনাম হয়ে গেছে, আমি এটা করছি যে ও এমন করছে, ও একটা লিডার হয়ে, কোয়ালিটির একটা লিডার হয়ে যদি এমন করে তাহলে ওর আন্ডার যারা চাকরি করে তারা কি করবে? পরে একটা বদনাম হয়ে গেছে আমার। আমি অফিসে আর যাই আমার তার মানে মুখ দেখাতে পারতেছি না, এমন একটা অবস্থা হয়ে গেছে। পরে আমি ও আরিফ আসছে, আয়সা বলতেছে তুমি এমন করতে পারো না। পরে আমি আবার কি করছি, ও যখন আসতেছে না, আসতে দেরি হইতেছে, পরের দিন আসতে বলতেছে, আমি কেন ও আজকে আসবে। আমি কি করছি, আবার ব্লেড দিয়ে আমার হাত রাখছি, হাত আইটা একদম অনেকটা আঁকছি, মানে এই যে দাগগুলো এখনো আছে আমার হাতের মধ্যে, অনেকটাই আঁকছি। তার মানে এখানে এমন ভাবে আঁকছি যে পরবর্তীতে আমার এই জায়গাটা পৌঁছে যাওয়ার অবস্থা, ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছে। পরে ও আয়সা দেখছে, ও আয়সা দেখায় হালকা চোখে পানি ছাড়তেছে যে তুমি এমন করছো কেন? আমি দেখো আমার পৃথিবী সবকিছু একদিকে, তুমি আমার একদিকে। আমি তো ওর বউ কি এটা জানলো যে আপনি এরকম করতেছেন? ওর যে বউ ছিল না, তার কাছে কি খবর এগুলো পৌঁছাতো? না, ওর বউর কাছে খবর এগুলো পৌঁছায় নাই। ওর বউর সঙ্গে আপনি কথাও বলেননি ওই সময় পর্যন্ত? না, আর কথা বলি নাই। বলুন তারপর। পরে ওর বউ জানতো যে ও ঢাকা চাকরি করতেছে। চাকরি করছে? আমি ওর জিজ্ঞাসা করলাম যে আরজু কি জানে? কয় আরজু জানে আমি ঢাকা চাকরি করতেছি। বউয়ের নাম ছিল আরজু? বউর নাম ছিল আরজু। আরজু জানে আমি ঢাকা চাকরি করতেছি। আমি পরে
এক পর্যায়ে ও আমার জন্য কান্নাকাটি করে, কান্দে, চোখের পানি ছাড়ে, বলতে যে কি যে তুমি এমন করো কেন? আমি দেখো তুমি আমার সবকিছু, আমি সবকিছু সবার বিরুদ্ধে যে আমি তোমার কাছে, আমার আত্মীয় স্বজন কেউ চায় না আমি তোমার সাথে সম্পর্কটা রাখি, আমার আত্মীয় স্বজন সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, কেউ আমাকে দেখতে পারে না এখন, আর শুধু তোমার সাথে সম্পর্ক করছি বলে। আমার মাও আমার সাথে এইবার আইসা দেখে গেল, যা দেখে গেল আমার মা, তা দেখে আমার মা অনেক কষ্ট পাইছে। আমি তোমার জন্য এগুলা করছি, আমার মা দেখে গেছে আমি একটা পাগলের মতো হয়ে গেছিলাম, তাহলে তুমি আমাকে ছাড়া কেন যাও? মানে দেখো আমি তো ওদেরকে ওখানে মানাইতে হবে, ওরা যেহেতু চাইনা গেছে আমি বিদেশ ভিসা ক্যান্সেল করে বাংলাদেশ চলে আসছি, তাহলে ওদেরকে আমার মানাইতে হবে না আমি ঢাকায় চাকরি করতেছি, 2 দিন পর বাড়িতে না যাইলে ওরা বলবে যে নিশ্চয় ও ঢাকা কিছু একটা করছে, তাহলে ও বাড়িতে আসে না কেন? ওদেরকে যেন ওরা যেন বুঝতে না পারে। আমি আচ্ছা কোনোদিন যদি এমন হয় যে আরজু তোমাকে আমার কাছ থেকে নিয়ে গেছে, তখন তুমি কি করবে? কয় না, আরজু তোমাকে আমার কাছ থেকে নিতে পারবে না, কারণ আরজু জানবে না যে তুমি আমার জীবনে আসছো। আমি আচ্ছা ঠিক আছে। পরে এভাবে চলতেছে প্রায় বছর। মানে আপনি মেনে নিয়েছিলেন যে ওকে আপনি বিয়ে করবেন না, এভাবেই সংসার করবেন, এভাবেই ওকে করবেন। আমি অনেকবার বলতেছি যে তুমি বিয়ে করো আমাকে, কিন্তু তারপরেও ও তো আপনাকে যেহেতু বিয়ে করছে না, সুতরাং আপনি এটা মেনে নিয়েছিলেন। সামহাও ও থাকুক আমার লাইফে, যে কোনো ভাবেই হোক ও থাকুক। হ্যাঁ। এবং ওর আগের স্ত্রী নিয়েও আপনি কিছু বলতেন না, ওনাকে কি ডিভোর্স দেওয়ার কথা বলতেন আপনি? হ্যাঁ, আমি ওকে অনেকবার বলছি যে তুমি আরজু। ও কি বলতো যে আমি ডিভোর্স দিব? ও বলছে যে না, আমি সবকিছু ত্যাগ করতে পারবো, আরজুকে ত্যাগ করতে পারবো না। আমি কেন ত্যাগ করতে পারবো না? কারণ যেহেতু আমার ওখানে একটা মেয়ে আছে, আমার মেয়েটার দিকে তাকায় আমি এটা করতে পারবো না, কারণ আমার মেয়েটা মা হারাবে, বাপ হারাবে, কিরকম দেখাবে? ওটা মেয়ে মানুষ, ছেলে হলে একটা কথা ছিল। আর হলো কি ওর বাপ আমার কাছে অনেকগুলো টাকা পাবে, আমি তো ওকে যদি তালাক দিতে হয় আমার কাবিনের টাকাটাও দিতে হবে, প্লাস আমি ওর বাপে আমাকে যে টাকাগুলো দিছিল বিদেশ যাওয়ার জন্য প্রায় 3-4 লাখ টাকা দিয়ে দিচ্ছে, ওগুলো দিতে হবে। তা আমি ওকেও তালাক দিতে পারবো না, টাকাগুলো দিতে পারবো না। যেহেতু টাকাগুলো দিতে পারবো না, তাহলে আমি ওকে তালাকও দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা যখন হবে তোমার হাতে তখন তুমি ওকে দিও, তালাক দিও। আচ্ছা ঠিক আছে, দিবনি। এভাবে চলতেছে। ওদের সম্পর্ক ভালো ছিল না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো। ও আমাকে বলতো যে ওদের সম্পর্ক ভালো ছিল না, ওর বউ নাকি ওকে টাচ করতে দিত না, ও নাকি ওর বউর কাছে এভাবে বলছে, মানে সম্পর্ক সামহাও ভালো ছিল না। ওকে, আপনার কাছে সেভাবে উপস্থাপন করেছে। পরে এইভাবে চলতেছে প্রায় 2 বছর চলে গেছে এভাবে ঢাকায় একসাথে, আমাদের 2 বছর চলে গেছে। 2 বছর চলে যাওয়ার পরে ও কি করছে, আমার বলতেছে যে এখন তো এখানে এভাবে সম্ভব না, তো একটা কাজ করি, আমি মোহাম্মদপুর যে একটা চাকরি করি। ওই যে হারুনের কথা বলছিলাম, ওই হারুন ছিল আরজুর চাচাতো ভাই। পরে আমি ওর কাছ থেকে শুনলাম যে আমি কোথায় যাবো, হারুনের কাছে। আমি হারুন তোমার কি হয়, সত্যি করে বলো তো? বলে হারুন হয়েছে আরজুর চাচাতো ভাই। আমি তো সজীব, সজীব আমার খালাতো ভাই। আমি কই তো সজীব জানতো না তোমার যে বউ আছে? হ্যাঁ আছে, জানতো। আমি কই তাহলে জানতো, ও আমাকে বলে নাই কেন যে তোমার বউ আছে? ও আমাকে বলে নাই কেন? আমি মানা করছি। আমি কই তাহলে হারুন বলে নাই কেন তোমার যে বউ আছে? ওকেও আমি মানা করছি। তাহলে এই 2টা মানুষ জানতো যে তোমার বউ আছে, তাহলে তারা তোমার সঙ্গে আমাকে দেখছে, তোমার সঙ্গে কতটা প্রিয় আমার সেটাও দেখছে, তাহলে আমাকে একটা বারের জন্য কেন বলে নাই যে তোমার বউ আছে? এবং তোমার বউ আমাকে বলে নাই তোমার, তাহলে তোমাদের কি প্ল্যান ছিল? আমাকে নিয়ে কি প্ল্যান ছিল? তোমাকে তো চিন্তামই না, কিসের প্ল্যান ছিল? আমি তো তোমাকে তো আমি চিন্তাম না, তোমার আমার বয়স আমি দেখি নাই কোনোদিন, তাহলে তুমি পরিচয় হওয়ার আগে, তাহলে তুমি কেন এটা করলা? তোমাকে আমার প্রথম থেকে ভালো লাগছে তার জন্য। ঠিক আছে, ভাবে চলতেছে। 2 বছর চলে যাওয়ার পরে বলতেছে চাকরি করবো। ঠিক আছে, যাও চাকরি করো। বলে ও চাকরি আর করে না, বাড়িতে চলে গেছে। ওর সবকিছু নিয়ে বাড়িতে চলে গেছে। এখান দিয়ে আমি ওই যে ওই চাকরি করতেছি, আজকে অসুস্থ, কালকে অসুস্থ। এর মধ্যে আমি আবার 3বার কনসেপ্ট করে ফেলে, 3বারই ও আমাকে এমআর করায়। আপনার প্ল্যান কি ছিল? আমার প্ল্যান ছিল আমি বাচ্চা নিব, কারণ বাচ্চা নেন, বিয়ে তো হয়নি। কারণ আমার খেয়াল ছিল যে আমার একটা ই ছিল যে আমি যদি বাচ্চা নেই তাহলে ও বাচ্চাটা না আমাকে বিয়ে করবে। আর যেহেতু ও যদি বিয়ে করার পরে যদি বলে যে এই মেয়েকে আমি চিনি না, তাহলে আমার প্রথম প্রমাণ হয়েছে আমার বাচ্চা। এটাই ছিল আমার সবচেয়ে বড় প্ল্যান। তো আমাকে বাচ্চা নিতে দেয় নাই। পরে ও চাকরি করতে চলে আসছে, 2 বছরের পরে চাকরি করতে চলে আসছে। আমি চাকরি করতেছি, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার চাকরি আমি ছেড়ে দিই। আমাকে এখন চাকরি করব না, আমি নিজেকে সুস্থ করব। পরে আমি অফিস করতে পারি না, আজও গ্যাপ দেই, কালো গ্যাপ দেই। তো আমাকে কয়দিন ছুটি দিবে এভাবে? চাকরি ছেড়ে দেই। পরে বাসা ভাড়া জমে গেছে, 4 মাসের ভাড়া জমে গেছে। বাকি দোকানে প্রায় 9,000 টাকার মতো হয়েছে বাকি করতে করতে। এই সময়টাতে ও থাকে না আপনার সঙ্গে? না, ও থাকে না। তো সবাই বলতেছে কি যে তোর স্বামী তোরে ফালাইয়া চলে গেছে। সবাই বলতো এটা, চারপাশের লোকজন জানতো আপনার হাজবেন্ড? হ্যাঁ, হাজবেন্ড তোকে ফালাইয়া চলে গেছে, 2 দিন থাকছে, থেকে চলে গেছে। তার মানে ও আসছে মধু খাওয়ার জন্য, এভাবে বলছে যে মধু খাওয়ার জন্য আসছে, তারপরে চলে গেছে। এখন আমি এটা মাইনে নিতে পারতেছি না যে ও মানুষ আমাকে, চারপাশের মানুষ আমাকে কি বলছে। প্লাস এখানে একটা কথা আপনার, তারপর পরে সবাই মানে বলতেছে, এগুলো বলতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। পরে ওরা ফোন করে বলে যে কি যে এই বলে, তো এই বলে আমি কি করবো?
ও বলতেছি কি আমি কি করবো, আমি কিন্তু তাহলে তুমি কি আমাকে ফালায় চলেই গেলা সত্যি সত্যি? বলে যে না তুমি দেখো তোমার মনের শক্তি রাখো। আমি কিভাবে আমি শক্তি রাখবো, আমার চারপাশের মানুষ নিয়ে আমার বাঁচতে হবে। তাহলে আমি চারপাশের মানুষে আজকে একজন বলবে কালকে 10 জন বলবে, আমি কিভাবে শুনে এগুলো বেঁচে থাকবো? বলে তো আমার পক্ষে বাসা সম্ভব না এভাবে। পরে বলে যে আচ্ছা দেখো আমি আসবো তোমার কাছে আসবো। আচ্ছা ঠিক আছে আসো। পরে ও বাড়িতে চলে গেছে। আমি জানতাম যে ও মোহাম্মদপুর আছে, আসলে ওই বাড়িতে। পরে আমি ওর আশেপাশের মানুষের কথা শুনি কি ব্যাপার, মোহাম্মদপুরে নোয়াখালীর মানুষ কোথেকে আসবে। তারপরে আমি বলতাম যে তুমি বাড়িতে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। ওগুলা বললো আমার সাথে মোবাইলে অনেক অনেক খারাপ খারাপ যেগুলা বলার বাইরে এত গালাগালি করতো আমারে। পরে ও কি করতো, একটা নাম্বার থেকে আমার নাম্বারে ফোন দিত, একটা নাম্বারে আমার থেকে একটা রং নাম্বার দিয়ে আমার মোবাইলে ফোন দিয়ে আবার ওর মোবাইল দিয়ে ফোন দিত। তো আমার মোবাইলটা ওয়েটিং, আমি ওই রং নাম্বারে ফোনটা যদি রিসিভ করতাম তাহলে ও ফোন দিলে তো ওয়েটিং পাইতো। ওয়েটিং পাইলে তো আমি ওর ফোনটা কেটে দিতাম, রং নাম্বারের ফোনটা কেটে দিতাম। পরে আবার ওর কাছে ফোন দিলে বলতে কি তুই কার সাথে ওয়েটিং এসেছিলি? আমি বলি, কি বলো, আমি একটা রং নাম্বার, মানে ও এত লোকের সাথে করে ফেলছে সেটার জন্য সমস্যা নাই, কিন্তু আপনি করলেই সমস্যা। আমি তো আমি তো জানতাম না এটা যে আমার তো নাম্বার ছিল না, তো রং নাম্বার একটা ফোন আসছে আমি সেটাই জানতাম। এটা যে ও করতেছে সেটা তো আর আমি জানতাম না। আমি একটা রং নাম্বারে ফোন আসছে, দেখো নাম্বারটা কত লাস্ট, আমি লাস্টে 3-4 একটা নাম্বার থেকে ফোন আসছে। ও 3-4 নাম্বার থেকে তো আমার কাছেও একটা ফোন আসছিল। আমি কি বলে, কয় গালাগালি করছে। আমি আমারও তো গালাগালি করছে। কয় তাহলে ওর সাথে তোর কি সম্পর্ক, তুই নিশ্চয়ই গুন্ডা টুন্ডা ধরেছিস আমাদের। কি পাগলের মতো কথা বলো, তোমার সাথে তোমার জন্য আমি কিসের জন্য গুণা ধরবো? আর আমি যাকে ধরাবো সে তোমাকে গালাগালি, আমাকে গালাগালি করবে কেন? তোমাকে না করবে তাহলে গালাগালি? কত কত গালাগালি করে নি, মিথ্যা কথা বলস। তারপর ও কি করে, বিভিন্ন নাম্বার থেকে আমার কাছে ফোন আসলে, যখন বিভিন্ন নাম্বার থেকে আমার কাছে ফোন আসে ঠিক তখন ওই মুহূর্তে ও ফোন দেয় আমারে। তো ওয়েটিং পেলেও আমার গালাগালি করে, তুই নিশ্চয়ই ছেলেদের সাথে সম্পর্ক করতেছিস, তুই কোন কোন ছেলেদের সাথে সম্পর্ক করতেছিস, তোর তো এই অভ্যাসটা আছে। আমি কি তুমি দেখছো আমার কোন ছেলের সাথে আমি সম্পর্ক করছি? তুমি যখন আমার সাথে ছিলা তখন দেখছো আমি কোন ছেলের সাথে হাইসা কথা বলতে? এমনি তো কথা বলা দূরের কথা, আমি হাইসাও তো কারোর সাথে কথা বলি না। তুমি কিভাবে বলো এগুলা? বলো তোকে আমি বিশ্বাস করি না, তোরা গার্মেন্টস এর মেয়েরা এমনই, গার্মেন্টসই, তুই যে গার্মেন্টস এর মেয়ে সেটা প্রমাণ করে দিলি আমারে, এইভাবে বললাম। গার্মেন্টস এর মেয়েরা কিন্তু খারাপ না, যারা খারাপ করে তারা বাইরে যেয়ে করে। গার্মেন্টস আর খারাপ যদি করার ইচ্ছা থাকে বাইরে যাই করতে পারে, গার্মেন্টস এ করার দরকার হয় না। আর গার্মেন্টস এ খারাপই করতে পারে না। না তুই আমাকে শিখাইস না। আমি কই তোমাকে কি শিখাবো, তুমি তো সবকিছুই জানো। পরে ও এরকম করতেছে। পরে কি বললাম, আমি বাসা ছেড়ে দিলাম। বাসা ভাড়া দেওয়া হয় নাই, কিন্তু 8,000 টাকা বাসা ভাড়া, ওখানে 9,000 টাকা বাকি ভাড়া। আমি কি করলাম, বাসায় মাল জিনিস সব রাইখা, ওর ব্যাগে যে কাপড় চোপড় ছিল, ওর কাপড় এক ব্যাগ কাপড় চোপড় আমার ঘরে ছিল, আর কিছু কাপড় চোপড় নিয়ে চলে গেছে। ওর ব্যাগের কাপড় চোপড়, আমার ব্যাগে যা যা দরকারি লাগে আমি ওগুলা নিয়ে রাতে ফজরের আজান দিছে তখন ওখান থেকে বের হয়ে গেছি। তখন ওখান থেকে বের হয়ে গেছি, বাড়িওয়ালার সবাই কেউ জানে না। আমি ঘরে তালা মেরে চাবিটা ওখানে পাশে ঝুলাই থুয়ে আমি চলে গেছি। আমার ঘরে অনেক মাল জিনিস ছিল, ওগুলো সব থুয়ে আমি চলে আসছি। আমার ধানমন্ডিতে চলে আসছি, আমার মামার বাসায়, ছোট মামার বাসায়, ওখানে মামি আছে মামা আছে, ওখানে চলে আসছি। ওদের ঘর ভাড়াটা কিছুদিন আমার ফোন অফ করে ফেলছি। নতুন একটা সিম ছিল, ওইটা লাগায়, ওই নাম্বারটাও আরিফ জানতো, ওই যেটা সবাই জানতো ওইটা বন্ধ করে ফেলাইছি। ফেলায় আমি চলে আসছি, ওদের ভাড়াটা কিছুই দেয় নাই। কয় মাসের ভাড়া বাকি ছিল? 4 মাসের ভাড়া বাকি ছিল। আচ্ছা, ওকে। 4 মাসের তো পরে ওখানে আবার 9,000 টাকা ঘর ভাড়া ছিল। এগুলা সব মিলে ফালায় থুয়ে আমি চলে আসছি। চলে আসার পরে তো ওই যখন এখান দিয়ে আবার একটু রেখে গেছি, তা ও যখন আমি এরকম দেনার ভিতরে পড়ে গেছি তখন ও আমাকে ফোন করে বলতেছে কি কিডনির ব্যাপারে একটা কথা বলো। কি বলবো, দেখো কিডনি কিনবে নাকি, কার কিডনি বিক্রি করবা তুমি? যে কার কিডনি, দেখো আমারটা বিক্রি করবো। আমি তোমার পজিটিভ, কি পজিটিভ? কয় দেয়া বি পজিটিভ। আমি কি, দেখো তুমি পুরুষ মানুষ, তুমি কিডনি বিক্রি করো না, তোমার কাজ করে খাইতে হবে। আজকে যদি তুমি কিডনি বিক্রি করার কথা কেন বলতো? ও যে অনেক দেনা, অনেক ঋণ, ওর শ্বশুরের যে টাকাগুলা পাবে ওগুলা দেওয়ার জন্য। তারপরে আরেকটা লোকের কাছ থেকে ও 1,80,000 টাকা নিচ্ছে। বাবলু নামের একটা লোকের কাছ থেকে 1,80,000 টাকা নিচ্ছে, ওই যে বলতো যে ও বিদেশ পাঠাবে। ও ইয়াতে চাকরি করে, কি বিদেশ পাঠায় যে জায়গাটা, ওটার নাম তো আমি জানি না। ওখানে নাকি ভিসার ব্যবসা করে, যে দালাল যাকে বলে, বিদেশের দালাল যাকে বলে, ও নাকি ওইটার কাজ করে। আসলে মিথ্যা কথা, ওটা পুরাটাই আমার সামনে কথাগুলো বলতো যে বাবলু ভাই আমি আপনাকে, ওই বাবলুকে প্রচুর টাকা ঋণ এবং ওটা ও কিডনি বিক্রি করে পরিশোধ করতে চায়। হ্যাঁ, আচ্ছা। পরে দেয়া
পরে বাবলুকে বলতে, বাবলুর কাছ থেকে 1,80,000 টাকা নিচ্ছে এভাবে করে। তো ওই বাবলুর টাকা দেওয়ার জন্য, ওর শ্বশুরের টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি, এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো আপনাকে বলতো কিডনি বিক্রি, তারপর? হ্যাঁ, তারপরে কিডনি বিক্রি করো। তো এখন আমি বলি যে, তুমি কিডনি বিক্রি করো না, একটা কাজ করো, তুমি তো পুরুষ মানুষ, তোমাকে কাজ করে খাইতে হবে। তুমি কিডনি বিক্রি করলে জীবনে কোনোদিন ভারী কোনো কাজ করতে পারবে না, আর কয়দিন পর তুমি অচল হয়ে যাবা। তোমার যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে তুমি ওদেরকে কিভাবে চালাবো? ওদের তো একটা ভবিষ্যৎ আছে। তাহলে এটা কাজ করি, আমি আমারটা করি। ও আমাকে শুধু এই কথাটাই বললো যে, না তুমি কইরো না, এটা তুমি করলে কেমন দেখাবে, এটাই এভাবে। কখনো আপনার সঙ্গে থাকতো না, ও আমার সাথে মোবাইলে বললো এগুলা। কতদিন যাবত ওর সঙ্গে সম্পর্ক নেই? ওর সাথে আমার সাথে শারীরিক সম্পর্কটা না। শারীরিক সম্পর্ক না, আমি বলছি সম্পর্ক বলতে যেটা, যে আপনার সঙ্গে ওর কতদিন যাবত মানে দেখা নেই, দেখা সাক্ষাৎ নেই? প্রায় মাস দেড়েকের মতো ছিল না তখন। মাস দেড়েকের মতো ওর সংসারে গিয়ে, মানে আরজুর কাছে গিয়ে সংসার করছে, এবং যার উসিলায় আপনি বাসা নিলেন, সে বাসা ভাড়া না দিতে পেরে আপনি রাতের অন্ধকারে আপনি পালিয়ে গেলেন বাসা থেকে। সেই লোক আপনাকে কিডনি বিক্রির কথা বলছে, আপনি তার ধার দেনা পরিশোধ করার জন্য আপনি নিজে কিডনি বিক্রি করার কথা বলছেন। কেন বলছেন? কারণ ও আমাকে কান্নাকাটি করতেছে অনেক আমার কাছে, যে দেখো তুমি যদি ধার দেনা গুলো দেওয়া হয়ে যায়, আমি এগুলো সব কিছু ফলায় দিয়ে তুমি আর আমি কোথাও এক জায়গায় চলে যাবো, যাই চাকরি বাকরি করে, তুমি তো যখন গার্মেন্টসে চাকরি জানো, তাহলে চাকরি বাকরি করে খাবো। ও আমাকে যে মোবাইলে এত কথা বললো, এত গালাগালি দিল, সেটাও আমি আর মনে রাখতেছি না। আমি বলতেছি সে করতেই পারে, ভুল, স্বাভাবিক। লাভ রানস ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ, কিন্তু সেই অন্ধত্ব কত ভয়ঙ্কর হতে পারে সেটা আরেকটু সামনে। আমরা ছোট্ট একটা বিরতি নিব আরো একবার। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং পারভিন আছে এই মুহূর্তে স্টুডিওতে। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ। তারপর বললো যে ঠিক আছে তুমি করো এটা। কত সালের কথা এটা মনে আছে? আজকে কত? না, আমার মনে নাই, প্রায় মনে হয় 2013-তে হবে। 2013 সালের দিকের কথা। আচ্ছা, পরে ও বলতেছে যে এগুলো তুমি করবা, কিভাবে করবা, এটা তুমি কোথায় যাবা, কার কাছে যাবা, কিভাবে করবা। তার মানে একটা স্বাভাবিক। ও এতটা সিরিয়াস দিয়ে বলতেছে না আমাকে, আমি তো বুঝতে পারতেছি ও এতটা সিরিয়াস দিয়ে বলতে পারতেছে না আমাকে। তবুও আমি করতেছি যে ঠিক আছে, ওর দেনার জন্য আমি করবো, যেহেতু ও আমাকে নিয়ে বলতেছে সংসার করবে, পুরো বাকিটা জীবনও আমাকে নিয়ে কাটাবে। তো আমি সেই অনুযায়ী একটা ডাক্তার, চৌরাস্তা একটা ডাক্তারের কাছে গেলাম। তো চৌরাস্তা ডাক্তারের কাছে গেলেন মানেটা কি? মানে আপনি তার পরের দিনই যোগাযোগ করা শুরু করে দিয়েছেন কিডনি বিক্রি করার জন্য? আপনি জানতেন কিডনি কি জিনিস? না, আমি জানতাম যে কিডনি শরীরের একটা অংশ, এবং এটা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, যেটা পরে আমি ডাক্তারের কাছে গেলেন। হ্যাঁ, ডাক্তারের কাছে গেলাম। তো ডক্টর কি করলো যে আমাকে বললো যে তোমার ব্লাড গ্রুপ চেক করা লাগবে। আপনি কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? ডাক্তারের নামটা মনে করতে পারবেন? ইভেন ডাক্তারের নাম মনে না করলেও চলবে। মানে আপনি যখন ডাক্তারের কাছে গিয়ে বললেন যে আপনি কিডনি বিক্রি করতে চান, আমি সরাসরি কিডনি বিক্রি করবো এই কথা বলি নাই। তাহলে আপনি কি বলেছেন? আমি বলছি যে আমি একটু ব্লাড টেস্ট করবো, এই কথাটা বলছি। ফার্স্ট আপনি ব্লাড টেস্ট করতে গেছেন। আচ্ছা, তারপর? আমি বলছি যে ব্লাড টেস্ট করবো। ঠিক আছে, ব্লাড টেস্ট করবো, একটু বসো। সামনের রুমে বসাইছে, রিসেপশনের সামনে বসাইছে। বসানোর পরে উনি একটা ভিতরে একটা এক্সরে একটা রুম ছিল, তো ওই রুমের ভিতরে গেছে, ওখান থেকে আবার আসছে। ওখানে আইসা আমাকে বলতে চলো ওই রুমে চলো। আচ্ছা ঠিক আছে বল। ওই রুমে নিয়ে গেল, আমাকে নিয়ে বললো যে কি বলবো এখন বলো। তো উনি আমার দিকে তাকাইতেছে বারবার, এমন ভাবে তাকাইতেছে আমি বুঝতে পারতেছি উনি খারাপ নজরে তাকাইতেছে আমার দিকে। পরে আমি বলতেছি আমি একটা কথা বলবো আপনার সাথে। কি কথা? আমি দেখেন আমার তো একটু সমস্যা। মিথ্যা কথা বললাম যে আমার বাবার তো ক্যান্সার হয়েছে, তো আমার চিকিৎসার জন্য টাকা লাগবে, অনেক টাকা লাগবে, তো আমি একটা কিডনি বিক্রি করবো। এই কথাটা তুমি এখানে বলছো, আর কোথাও বলো না, পুলিশ পেলে তোমার ধরে নিয়ে যাবে। আমি কি দেখেন আমার কিচ্ছু করার নাই আর। বলে যে তাহলে তুমি এটা ছাড়া আর কোনো কাজ, আমি আর কোনো কাজ আমার দ্বারা সম্ভব না, আমি এটাই করবো। ঠিক আছে, তোমার তো ব্লাড টেস্ট করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ব্লাড টেস্ট করেন। তো উনি ব্লাড টেস্ট করছে, কোনো টাকা নেয় নাই। বিনিময়ে উনি আমার সাথে ফিজিক্যালি রিলেশনটা করতে চাইছিল। মানে আপনাকে ডিরেক্টলি অফার করেছে? হ্যাঁ, ডিরেক্টলি অফার করেছে। পরে ডক্টর আমার ডিরেক্টলি অফার করে যে ওনার সাথে আমি ফিজিক্যালি রিলেশন করার জন্য। আমি অসম্ভব, এটা আমার দ্বারা সম্ভব নয়। তাহলে তুমি কিভাবে কি করবো? আমি কিডনি বিক্রি করবো, তার জন্য কি আমি ফিজিক্যালি রিলেশন করবো নাকি? সেটা করলে আমি তো ফিজিক্যালি করার জন্য কত মানুষ করে থাকে টাকার বিনিময়ে, সেটাই করি। আমি তো সেটাই করতাম। তাহলে আমি কেন এখানে আপনার সাথে এটা করবো? পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি ব্লাডটা টেস্ট করো। তো ব্লাড টেস্ট করে উনি আমার টাকা নেয় না ব্লাড টেস্ট করার সময়। তো আমি ওটা কি করছি, ব্লাড টেস্ট করায় বিকালে তুমি রিপোর্টটা নিয়ে যাবো। পরে আমি চলে আসছি, বাসায় চলে আসার পরে
আরিফের সাথে আমার কথা হলো, আমি বললাম যে আমি ব্লাড টেস্ট করাইছি। তো ঠিক আছে, ভালো করছো, ব্লাড টেস্ট করা হয়েছে, এখন তাহলে কি করবা? আমি দেখি কি করবো। তো আমি, আমার হাতে টাকা ছিল না, আমি বললাম আমার হাতে তো টাকা নাই, তাহলে এখন আমি কি করবো? যে তুমি ইয়েতে যাও, ওই যে সরদি হসপিটালে যাও। আমি ওখানে কি করতে যাবো? আমি ওখানে কিডনি হসপিটালে যাও। আমি ওখানে যাই তো বিজ্ঞাপন দিতে হবে। আমি আমার দ্বারা সম্ভব না, আমি বিজ্ঞাপন কিভাবে দেবো? মানে এটা আপনাকে আরিফ বলে দিচ্ছে এবং আপনাকে যা বলছে আপনি সেই কাজগুলোই করছেন? হ্যাঁ, সেগুলাই করতেছি। কেন করছেন? কারণ তাকে আমি অনেক ভালোবাসি, তার ঋণের জন্য। তার ঋণ শোধ করে দিবেন এবং তার সাথে একটা সংসারের স্বপ্ন। হ্যাঁ, সে ঋণ মানে ঋণ শোধ করলে সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিবে এবং তারপরে সে আপনার কাছে চলে আসবে। আমার কাছে চলে আসবে। এটা আপনি বিলিভ করেছেন? হ্যাঁ, সেটা আমি বিলিভ করেছি। পরে আমি কি করলাম, সরারদি হসপিটাল আসলাম। আমার পরে একটা লোকের সাথে আমার কথা হলো। তো বৃদ্ধ লোকটা ছিল, উনি ভালোই ছিলেন। উনি আমার এই কথাটা বলার পরে উনি আমার বললেন যে, কি বললেন আপনি? ডিটেইল জানতে চাই। আমি বলতেছিলাম যে আচ্ছা আঙ্কেল, এখানে কিডনি বিক্রি করার কথা হয় কোথায়, আর কিনে কোন জায়গা থেকে? তুমি কি করবা? আমি তো কিডনি বিক্রি করবো। কার? আমি কই আমার। তুমি কি পাগল হয়ে গেছো? কেউ যদি তোমাকে কিডনি বিক্রি করার জন্য নেয়, সে তোমার 2টা কিডনি রেখে দিলে তুমি কি করবা? আমার ভিতরে ওই ভয়টাও তখন নাই। আমি বলছি দেখেন আঙ্কেল, আমার খুব বেশি দরকার। কি দরকার? আমি আমার বাবাকে ইয়াতে ক্যান্সার হয়েছে, তো এখন আমি ওটা চিকিৎসা করা লাগবে। মিথ্যা কথা বললাম। পরে কয়ে যে শুনো, এটা এখানে বলছো, আর কোথাও বলো না, তুমি সোজা বাসায় চলে যাও, যেখান থেকে আসছো ওখানে চলে যাও। পরে উনি আমার 50 টাকা দিল। তো আমি আবার গাজীপুর চলে গেলাম। গাজীপুর চলে যায়, ওখান থেকে আবার এগুলা নিয়ে ট্রাই করতেছি। পরে হচ্ছে না দেখে আমি ওই যে বললাম যে বাসা ছেড়ে চলে আসছি। এগুলো হচ্ছে মাঝখানের কথা। পরে বাসা ছেড়ে আমি চলে আসছি। আসার পরে মামাদের বাসায় রয়েছি, ছোট মামার বাসায় রয়েছি। তো ছোট মামা বললো যে এখানে যে আসো, ওগুলো যে বাসাটা ছাইড়া দিয়ে যায়, বাসা ভাড়া ছাইড়া দিয়ে, এখন তো তুই তো আর ওইদিকে যেতে পারবি না। আমি ওইদিকে আর কি করতে যাবো, আমার কাজ কি ওখানে? আর পরে আম্মা বলে কে তোর আরিফ কই? মামা আমার ইনসাল্ট করে বলে যে তোর আরিফ কই? আরিফ কোথায় গেছে এখন? আমি কই না, ও তো বাড়িতে গেছে। ও এর মধ্যে আবার সবাই জানা গেছে ওর যে একটা বউ আছে। আমি আবার সবাই বলে দিছি। বলেও দিয়েছেন সবাই বলে দিছি ওর যে একটা বউ আছে। আর এই যে আপনার আগের হাজবেন্ড, সে আপনার সঙ্গে একেবারে যোগাযোগ করে না? এই সময়ের মধ্যে হয়নি? কোথায় আছে বা কি আসে বিষয়, আমি বাইসে আছে কিনা বা ও বাইসে আছে কিনা, এটা কিচ্ছুই জানি না। আমার মা বলেছে ঠিক আছে তো বাড়িতে চলে যাও তুমি। আমি বাড়িতে চলে গেছি। এই কিডনির ব্যাপারটা কথাটা ডাক্তারের সাথে বলে ডাক্তারের ফোন নাম্বার নিয়ে নিছি। কোন ডাক্তারের? এই যে ডাক্তারের কাছে ব্লাড টেস্ট করাইছিলাম। আচ্ছা আচ্ছা। ওনার ফোন নাম্বার নিয়ে নিছি। উনি বলছে যে ঠিক আছে, আমি কোনো সময় সরাই দিতে গেলে এটা নিয়ে আলাপ করে তোমার জানাবো। ঠিক আছে। আমি ওনার ফোন নাম্বার নিয়ে বাড়িতে চলে গেছি। এখন আরিফের সাথে আমার দেখা করতে হবে। আর আরিফের সাথে আমি দেখা করবো, ওকে না দেখলে আমার ভালো লাগতেছে না। পরে আমি ওর সাথে দেখা করবো, আমার হাতে টাকা নাই। এখন না ওই যে রাসেলের ওই বিচারটা নিয়ে, তো চেয়ারম্যানের বোর্ড অফিস, গ্রামের বাড়িতে যেটা বলে উপজেলা অফিস, তো উপজেলা অফিসের সচিব ছিল কি, যে উনি বিচার টিচারি করে চেয়ারম্যানের কাছে নিয়ে দেয়, বিচারের ডেট ফাইনাল করে আর কি উনি। তো ওনার কাছে গেলাম, উনি আমাকে দেখে উনি আমাকে খারাপ প্রস্তাব দিল। কিসের বিচার আপনার? কার সঙ্গে? রাসেলের সাথে আমার তালাকের বিচারটা। ও আমাকে ডিভোর্সনামা তখন পাঠিয়ে দিচ্ছে। আমি বাড়িতে যখন গেছি তখন আমার ডিভোর্সনামা পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা। আমি চাইতেছি আমার কাবিনের টাকাটা দিয়ে। কাবিনের টাকাটা আপনাকে দিয়ে দেখ, মানে আপনার দেনমোহরটা দিয়ে দেখ। হ্যাঁ, কাবিন দিয়ে দেখ। কত টাকা ছিল দেনমোহর? দেনমোহর ছিল হলে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। সেটার জন্য আপনি মানুষের কাছে যাচ্ছেন বিচারের জন্য? আপনি থানা পুলিশে যাননি? না, থানা পুলিশে যাই না। আমি যে এলাকার যে মেম্বার ছিল আমার, সেই মেম্বারের কাছে গেছি বিচার চাওয়ার জন্য। উনি আমার কাকা হয়, কাকা রাখি বড় গলায়। উনি আমাকে বললেন যে আমি যা বলবো তা শুনতে হবে, তাহলে আমি তোমাকে তাহলে বিচারে জিতাই দেবো। আমি কি শুনতে হবে আমাকে? আমার বললো যে তুমি আমার ফার্মেসি ছিল ওনার, ওখানে আসবা, সন্ধ্যার সময় আসবে। আমি কেন যাবো ওখানে? বলে তোমাকে চাকরি দেবো। আম্মা বলছে যে যাবি। আমি কই না, ওনার তো মতলব খারাপ। তুমি সন্ধ্যার সময় আমাকে যেতে বললো কেন? আমি বুঝে গেলাম যে ওনার মতলব উনি সন্ধ্যার সময় যাওয়ার মানে চাকরি দিতে হলে সন্ধ্যার সময়, দিনের বেলায় কি হয়েছে। পরে উনি আমাকে সন্ধ্যার সময় যেতে বললো, আমি দিলাম না। পরে আমাকে মোবাইলে বললো যে আমি যা বলবো তা করতে। আমি কি করবো কাকা? আপনার সাথে আমি কি করবো? আপনি তো আমার কাকা, এক গলা যাকে আমি কাকা বলি, বড় বাপের চেয়ে ভালো করে আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি কি যেটা বলবেন সেটা কি শুনতে হবে আমাকে বলেন? তুমি আমার সাথে আমাকে সময় দিতে হবে। কি সময় দেবো আমাকে? উনি আমাকে ফিজিক্যালি রিলেশন করার জন্য অফার করলো। এগুলো আমি রেকর্ডিং করে ফেললাম কথাগুলো। ওগুলা করার পর আমি আম্মাকে শোনালাম, মা দেখেন আপনি মেম্বাররা বিশেষ করে মেম্বারে এই কাজটা করতেছে। পরে হলো এখন কিডনির ব্যাপারটা হচ্ছে, এখন আরিফ বলতেছে আরিফ ঢাকা চলে গেছে। আরিফ বাড়ি থেকে ঢাকা চলে গেছে, মোহাম্মদপুর। ঢাকা চলে আসার পরে ও বলতেছে কি কিডনির ব্যাপারে একটা ট্রাই করতেছে। ও আমার গ্রুপটা জানছে, যায় না, ও ট্রাই করতেছে, বিভিন্ন হসপিটালে যেতেছে, ট্রাই করতেছে এটা নিয়ে। ও নিজেও ট্রাই করছে? হ্যাঁ, ও নিজেও ট্রাই করতেছে। আমার বললো যে কি একটা কাজ করো, ঢাকায় আসো তুমি। বাড়ি থেকে ঢাকা আসলাম। আসার পরে ওই যে ও কি করলো, আমারে নিয়ে বসে বসে কিছু লিখলো।
আমার গ্রুপ দিয়া আর আমার ফোন নম্বর দিয়া এই যে একটা লিখলো, ও কয়েকটা পোস্টার লিখলো, আচ্ছা, হ্যাঁ অনেকগুলো হাতে লেখা পোস্টার লিখলো, এখানে একটা ঘাম কিনলো, কেনার পরে ও সরোয়ার্দী কিডনি হসপিটালের অনেকগুলো লাগাইলাম। তো পোস্টারগুলো লাগালো? হ্যাঁ, ও নিজে হাতে লাগালো? ও লাগাইছে, আমিও লাগাইছি। আপনিও লাগালেন? হ্যাঁ, দুজনই লাগাইছি। ওকে, পোস্টারে কি ছিল ভাষা? হ্যাঁ, কিডনি বিক্রি করতে চাই, কিছু টাকার বিনিময়ে, ফোন নম্বর এত এত, রক্তের গ্রুপ এটা। ও মোহাম্মদপুর ওর বাসায় চলে গেছে, ওই যে বন্ধু বান্ধবের সাথে যে মেসে থাকে ওখানে চলে গেছে। আমার তো থাকার আর কোনো জায়গা নাই। স্টেশনে গেলাম তো 10:30টার দিকে আমার কাছে একটা কল আসলো। একটা কল, জিহাদ নামে একটা ছেলে একটা কল করছে। কল করে বলে যে কি আপনি কি, আমার নাম ধরে বলো আপনি কি অমুক, আমি কি হ্যাঁ আমি। বলে যে আপনি কি কিডনি বিক্রি করতে চান? আমি কি হ্যাঁ। কেন? আপনার তো এটা ফোন নম্বর আপনার। আমি কি হ্যাঁ এটা আমার। কেন, কি হয়েছে? আপনি আমার বলো আপনি কোথায় থাকেন? আমি মিথ্যা কথা বললাম, আমি মোহাম্মদপুর থাকি। কি হয়েছে? আমার ভাইয়ের তো কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছে, তো রক্ত লাগবে কালকে। আমার যে সময় ফোন করছে বলতেছে কালকে ওর ডায়ালিসিস দিতে হবে, তো ডায়ালিসিসের জন্য কিছু রক্ত লাগবে। পরে আমি কি বললাম, আমি কিছু ঠিক আছে, আমি কালকে সকাল 10টার দিকে আসতেছি। কোথায় আসতে হবে? শ্যামলী ইয়াতে আলমার কাজুল হসপিটালের পিছনে একটা ইয়ে আছে, কিডনি হসপিটাল, ওটাতে আসেন। তো ওখানে গেছি, আমি আসছি, আইসা তারপর আরিফের খবর দিচ্ছি। আমি বলছি তুমি একটু দাঁড়াও, তুমি যে আমার সাথে আসছো, তুমি ও ছেলেটা যেন এটা বুঝতে না পারে, তুমি আমার পিছনে থাকবা, ও কোথায় নিয়ে যায় আমাকে সেটা দেখবা। ঠিক আছে। তো জিহাদ আসাদ গেট আসলো, আইসা আমি কই জিহাদ বললাম, আমি জিহাদ ভাই আপনি একটু আসাদ গেট আসেন, আইসা আমাকে রিসিভ করে নিয়ে যান, আমি তো ওদিকে যেতে পারতাম না, চিনি না দিকে। আচ্ছা ঠিক আছে। জিহাদ ভাই আসলো, আইসা আমাকে বাসে উঠলাম। আমরা যে বাসে উঠছি তার অনেকটা পিছনে আরিফ উঠছে, ওই বাসে অনেকটা সিট পরে উঠছে পিছনে। উঠে শ্যামলী নামলাম, নেওয়ার পরে ও হসপিটালে গেলাম। যাওয়ার পরে ওরা আমার সবকিছু টেস্ট করলো, ব্লাড টেস্ট করলো, আমার ব্লাড কোনো ভাইরাস আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সব টেস্ট করে ওকে করলো। ও করে 1 ব্যাগ রক্ত দিতে হবে। তো আমি যে জিহাদের সাথে কথা বলতেছি, একদম কাছাকাছি যে কথা বলতেছি, তো ওটা আরিফ সহ্য করতে পারতেছে না। ও বললো আর কি আমাকে যে আমি সহ্য করতে পারতেছিলাম না, তাই চলে আসছি। ও হসপিটাল থেকে বাইরে বাসায় চলে আসছে, মোহাম্মদপুর চলে আসছে। 1 ব্যাগ ব্লাড দেওয়ার পরে আমি ওটা দাঁড়াতে পারতেছিলাম, আমার মাথা ঘুরাচ্ছিল। পরে জিহাদ আমাকে ধরলো, ধরে বললো, জিহাদ বললো যে চলেন বাসায় দিয়ে আসে। আপনার রক্তের গ্রুপ যেন কি? ও নেগেটিভ। ও নেগেটিভ, হ্যাঁ। আমার বললো যে কি হ্যাঁ আপনাকে বাসায় দিয়ে আসি। তা আমার তো মোহাম্মদপুর কোনো বাসা নেই, আমি তোকে মিথ্যা কথা বলছিলাম। আমি ঠিক আছে, আপনি আমাকে আসাদ গেট নামায় দিলেই হবে। তারপরে ও বাসে করে আমাকে আসাদ গেট নামায় দিয়ে আমাকে 2000 টাকা হাতের মধ্যে দিল। তো আমি রিক্সায় করে মোহাম্মদপুর পর্যন্ত গেছি। যার পরে আমি আরিফকে ডাকলাম যে দেখো 2000 টাকা দিয়েছে। তো আরিফ বললো ঠিক আছে চলো আমরা হোস্টেলে যাই। তো হোস্টেলে একটা রুম নিল, ফার্মগেট একটা হোস্টেল আছে, ওখানে একটা রুম নিল। ও দেখলাম কি যখন ও রুমে গেছি আর তখন দেখলাম পরের দিন সকালবেলা ও একটা মেয়ের সাথে কথা বলতেছে। তো ওই মেয়েটা তো যেদিন রাইতে গেছি ওদিনে 12টার সময় ফোন দিছে, আর আমি হ্যালো করছি, আর মেয়েটা কেটে দিছে। ও ছিল তখন বাথরুমে। তখন আমি চুপ করে বসেছিলাম। তো যখন কলটা আসছে আমি নাম্বারটা মুখস্থ করে ফেলাইছি। কি করছি, ওই মেয়েটার ফোন দিছে। আমি মেয়েটার বললাম যে তুমি কে? আমার নাম বিথি। তুমি কার সাথে কথা বলো? বলে রাফির সাথে কথা বলো। আমি কে রাফি? কই যে এই নাম্বারটা দিয়ে কথা। আমি ওর নাম তো রাফি না, ওর নাম তো আরিফ, ও আমার হাজবেন্ড, ওর আরো একটা বউ আছে। কি বলেন? আমি বললাম যে ওর সাথে কিছু দিনের কথা বললো। বলে অনেকদিনে পড়েছে, ওর সাথে কোনো প্রেম সম্পর্ক না। আমি তো একটা প্রেম সম্পর্ক না হলে তুমি কিছু দিন ওর সাথে কথা বলতেছো। আমি কি তোমার কি বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে। আমি তাহলে ওর সাথে কথা বলার দরকার না, আমার হাজবেন্ড। মিথ্যা কথা বলেন কেন? আমি কি মিথ্যা কথা বলতেছি না, ও আমার হাজবেন্ড। পরে আমি ওর সাথে ফোন কাটা দেওয়ার পরই মেয়েটা আবার ওর কাছে ফোন দিচ্ছে, আরিফের কাছে ফোন দিচ্ছে। আরিফ বাইরে থাকতে আরিফের কাছে ফোন দিচ্ছে, যে বলে তোমার বউ আমার কাছে ফোন দিচ্ছে, তুমি নাকি বিয়ে করছো। এগুলা ও আবার বাইরে থেকে নাস্তা নিয়ে আইসা ও আবার আমাকে এগুলো বলতেছে। ও আমার এগুলো বলতেছে, আমার বইলা অনেক আসছে ওদিনই। আমি ব্লাড, আমি ওকে পা ধরে বলতেছে তুমি আমাকে আর মারো না, আমি মরে যাবো, কারণ আমি কালকে ব্লাড দিছি, আমার শরীরের কিচ্ছু নেই। দেখো আমি উঠে দাঁড়াইতেও পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি কেন আমাকে মারতেছো? এরকম আমি অনেক কান্নাকাটি করতেছি ওর পা ধরে, তুমি আমাকে আর মারো না, আমি মরে যাবো। তো আমি বলছি যে ঠিক আছে, আমি নোয়াখালী চলে যেতেছি। আবার তো আমি নোয়াখালী চলে আসছি। আর ওই যে জিহাদ আমাকে ফোন দিছে, জিহাদের সাথে কন্টিনিউ আমার চলতেছে। ওইখান থেকে আরিফ আমাকে ফোন দিতেছে, দেখো ওদের কিডনির ব্যাপারটা কথা বলো না, ওরা কি বলতেছে বলো না। আচ্ছা ঠিক আছে দেখতেছি। আমি ওখান থেকে জিহাদ আবার আমার পছন্দ করছে, ওটা আবার জিহাদ আমাকে ফোনের ভিতরে জানাইতেছে। ওই জিহাদের বাবা আবার ওদের এলাকার সিরাজগঞ্জে ওদের বাড়ি, তো উনি আবার ওই এলাকার চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, উনি এখনো চেয়ারম্যান আছেন। তো ওই চেয়ারম্যান
তো উনি ঢাকায় আসছে, আসার পরে জিহাদ আবার ঢাকায় পড়াশোনা করে, তো ঢাকায় আসছে, ছেলের বাসায় আসছে, ওই চেয়ারম্যান আসার পরে আমার খবর দিছে। আমি আবার বাড়িতে, আমি আবার আরেকটু ফোন দিছি, আমি কই তুমি মামা আমারে টাকা দাও, 100 টাকা দাও, আমার ঢাকা যাইতে হবে। বলে যে কি তাহলে তোরে 100 টাকা দেবো, তুই তোর মারে আমার কাছে না দিয়া যা। আমি কই, তুমি এইভাবে বলতেছো কেন, গালাগালি কেন করতেছো? কয় তাহলে আমি তোর 100 টাকা কোথেকে এনে দেবো, কিসের বিনিময় দেবো? আমি কই দেখো কিডনির ব্যাপারটা দিতে হবে না, তুমি এমন করো না, তুমি না দেনা মুক্ত হইতে চাইতেছো, তাহলে তুমি এমন করতেছো কেন? কয় আমার কাছে টাকা নাই, অনেক কান্নাকাটি করছো, টাকা দেয় না। পর আমি আমার কাছ থেকে টাকা নিয়ে অনেক কাকুতি মিনতি করে আমি আমার কাছ থেকে টাকা নিয়েছি, নিয়ে আমি ইয়াতে ঢাকা আসছি। আইসা ওই চেয়ারম্যানের সাথে দেখা করছে। চেয়ারম্যান বলতেছে যে কি কিডনি আমরা নেবো, তো একটা কাজ করো, তো আমার বাড়িতে যাই কদিন থাকতে হবে তুমি। আচ্ছা ঠিক আছে। তো ওই অবস্থায় আমি কোনো কাপড় চোপড় আনি নাই, আমার গায়ে যেটা ছিল ওইটাই, আর আমি বোরকা পরে আসছিলাম। ওনাদের এলাকায় নিয়ে গেছেন, ওখানে বলতেছে যে ওনাদের ছেলের সাথে নাকি আমাকে বিয়ে দিবে, যেটা কিডনি দুইটাই ড্যামেজ, ওটার সাথে আমাকে বিয়ে দিবে কিসের কি বিয়ে দেবে কি, আমি তো রাজি না। আমি বাবা এটা কি ধরনের কথা? আমি কয় না শোনা, এটা মিথ্যা কাবিন হবে। কাবিন তো কোনোদিন মিথ্যা হয় না, দেখো এখানে কোনো মৌলবি দেওয়া হবে না। আমি কি মৌলবিদি না হলে একটা ছেলের আর একটা মেয়ের কাবিন হলে ওটা বিয়ে হয়ে যায়, আর আপনাকে ছেলেকে আমি বিয়ে করবো কেন, আমার তো হাজবেন্ড আছে। সমস্যা নাই, তোমার গার্জিয়ানকে। তো আমি আরিফরে দেখাইলাম যে ও আমার চাচাতো ভাই হয়, এটা হাজবেন্ড সেটা বলি নাই, ও আমার গার্জিয়ান, আমার ফ্যামিলির বেশিরভাগ সময় দেখাশোনা ওই করে। আচ্ছা ঠিক আছে, তো ওকে খবর দাও। তো আমি প্রায় ওদের ওখানে 6 দিন ছিলাম। 7 দিনের মাথায় আরিফকে খবর দিলাম, আরিফ বলে যে আমার কাছে টাকা নেই। তো আমি চেয়ারম্যানকে বললাম যে কি বাবা আমাকে কিছু টাকা দেন, আমার ভাইকে টাকা পাঠাইতে হবে। মানে চেয়ারম্যানের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে বিয়ে দেওয়ার পরে আপনার কাছ থেকে কিডনিটা নিয়ে নেবে, তারপর আবার ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ ডিভোর্স হয়ে যাবে। ওকে। চেয়ারম্যান আমাকে 1000 টাকা দিল, তো আমি 200 টাকা হাতে রেখে 800 টাকা আরিফের জন্য পাঠিয়ে দিছি। তো আরিফ নোয়াখালী থেকে সিরাজগঞ্জ গেছে, ওখানে 2 ঘন্টার ভিতরে কাবিন হলো, কাবিন রেজিস্ট্রি 2 ঘন্টার ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। মানে আপনার সঙ্গে? হ্যাঁ আমার সাথে ওই ও যে ছেলেটা কিডনি নষ্ট, হ্যাঁ কিডনি নষ্ট, ওর নাম হচ্ছে হিরণ। তো চেয়ারম্যান বলতেছে দেখো মা এটা নিয়ে করো না, তুমি যদি কিডনি নেওয়ার পরে বলো যে আমাদের বাড়িতে থাকতে চাও, সারা জীবনের জন্য তোমাকে আমরা রেখা দেবো, আর যদি বলো না থাকতে চাই না তাহলে থাকো না, সমস্যা নাই। এটা তো আমি বললাম যে আচ্ছা বাবা এটা কিসের জন্য করা হয়েছে? কয় দেখো এটা উকিলে এটা করা হয়েছে এই মাধ্যমে যেন পুলিশি কোনো ঝামেলা করতে না হয়, স্ত্রীর স্বামীকে কিডনি দিতেছে এটাই কোনো ঝামেলা। আর টাকার লেনদেনটা কারোর কাছে বলবা না, সেটা তোমার ভিতরে আর আমাদের ভিতরে। টাকার লেনদেনটা কতদিন ছিল? 4 লাখ টাকা। এটা যখন আপনি ওদের সঙ্গে ডিটটা করছেন, এটা বিয়েটাও করে ফেললেন, আপনার পক্ষ থেকে সাক্ষী কেউ ছিল? সাক্ষী ছিল আরিফ। আর এছাড়া পরিবারের অন্য কেউ জানতো না? আমার পরিবারের কেউ জানতো না এই ব্যাপারটা।